হ্যালো, শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। শুনলাম। ক্লিয়ারলি শোনা না গেলে কি বলবা? শোনা যাচ্ছে না? জি স্যার স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা কোথায় শেষ করছিলাম? এখানে এখানে এসে শেষ করছিলাম, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো তোমরা হচ্ছে সামনে খাতা কলম রাখো, ক্যালকুলেটর রাখো। আমরা হচ্ছে আজকে মেইনলি ম্যাথ গুলা করবো। তো ম্যাথ গুলা ভালো করে বুঝে নিও। একটা ম্যাথ বুঝলে পরের গুলা বুঝতে ইজি হবে। আচ্ছা, তো আমরা ছিলাম হচ্ছে ডেপ্রিসিয়েশনে। তো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা ডেপ্রিসিয়েশনের বেসিক গুলা দেখলাম, যে ডেপ্রিসিয়েশনটা আসলে কি আর কেন হচ্ছে আমরা বের করবো। তো যদি একটু ব্যাকে যাই, মেইনলি যে ডেপ্রিসিয়েশনটা ছিল, যে ডেপ্রিসিয়েশনের মেইন কাজ কি? মেইন কাজ ছিল আসলে এইটা, এই লাইনটা, যে সিস্টেমেটিক অ্যালোকেশন অফ এন অ্যাসেট ভ্যালু ইন পোর্শন অফ ইটস ডেপ্রিসিয়েবল লাইফ। তার মানে হচ্ছে যে একটা অ্যাসেট আমি যত বছরের জন্য ইউজ করব, প্রতি বছর অ্যাসেটের ভ্যালু কমতেছে। বা সোজা কথা বললে, প্রতি বছর অ্যাসেটের পিছনে আমার কিছু খরচ হচ্ছে, ওই খরচটাকে আমি তার যত বছর ইউজ করবো প্রতি বছর অ্যালোকেট করব। এই অ্যালোকেশনটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, তো কেন দরকার এটাও বুঝলাম, ট্যাক্সের সাথে কানেক্টেড। আচ্ছা, তো এইখানে এসে আমরা শেষ করছিলাম যে ডেপ্রিসিয়েশন শুরু হয় কখন, শেষ হয় কখন, আর এরপরে ছিল হচ্ছে পারপোজ। আচ্ছা, পারপোজ থেকে শুরু করি। পারপোজ হচ্ছে, বা একটা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার মেইন উদ্দেশ্য হচ্ছে, এটা অ্যাকাউন্টিং এর একটা প্রিন্সিপালকে ফলো করে। ঠিক আছে, প্রিন্সিপালটা হচ্ছে পরে বলতেছি। তো ধরো তোমাকে একটা এক্সাম্পল দেই। তুমি মনে করো জানুয়ারির 1 তারিখে তুমি একটা মেশিন কিনছো, যে মেশিনের ভ্যালু হচ্ছে ধরো 1 লাখ। আচ্ছা, তো তুমি হচ্ছে ইয়ারলি বেসিসে তোমার কোম্পানির জন্য ইনকাম, দ্যাট মিনস প্রফিট বের করো। সো প্রফিট বের করতে গেলে তোমার কি কি দরকার? তোমার ওই বছরের টোটাল রেভিনিউ কত, সেটা বের করতে হবে। তোমার ওই বছরের টোটাল এক্সপেন্স বা কস্ট কত বের করতে হবে। দুইটার ডিফারেন্স বের করলে তুমি কি পাবা? তোমার ওই বছরের ইনকাম পাবা। তো প্রতি বছরে এভাবে ইনকাম বের করবো আমরা, বা প্রফিট বের করবো। সো ধরো রেভিনিউ তুমি বের করলা, তুমি এক্সপেন্সও বের করলা, এবং এক্সপেন্সটা হচ্ছে কি কি ইনক্লুডেড? ধরো তোমার এমপ্লয়ীদের স্যালারি, তারপরে হচ্ছে তোমার ধরো ইউটিলিটি বিল বা ভাড়া, আদার্স যত এক্সপেন্স আছে সবকিছু যোগ করে একটা এক্সপেন্স আসবে। এখন তুমি যে একটা মেশিন কিনছিলা, এটাও তো একটা এক্সপেন্স। তা তুমি কি হচ্ছে এই প্রথম বছরেই টোটাল মেশিনের দামটা যোগ করে দিবা? তোমার কি মনে হয়, তাতে কি তোমার হচ্ছে রেভিনিউ আর কস্ট মিলবে? আমার কথাটা বুঝা গেছে? মিলবে না। না স্যার, আর একবার একটু বললে ভালো হতো। আচ্ছা, আমি বলতে চাচ্ছি, ধরো তোমার একটা কোম্পানিতে তুমি এক বছর প্রতি বছর তার ইনকাম বের করতে চাচ্ছ। এখন ইনকামটা বের করতে হলে আমার রেভিনিউ লাগবে ওই বছরের। তো তুমি ধরো জানুয়ারির 1 তারিখে একটা মেশিন কিনছো, সেটা বাদ দাও। তুমি ডিসেম্বরের 31-এ আসে তুমি হচ্ছে ক্যালকুলেট করতেছো তোমার পুরো বছরে তোমার রেভিনিউ কত ছিল, পুরো বছরে তোমার এক্সপেন্স কত ছিল। দুইটা বাদ দিলে তুমি হচ্ছে তোমার ওই বছরের জন্য প্রফিট বের করতে পারবা। রাইট? তো তুমি রেভিনিউ বের করলা পুরো বছরে, 12 মাসে তোমার রেভিনিউ কত বের করলা, 12 মাসে তোমার এক্সপেন্স কত বের করলা, দুইটা মাইনাস করে ধরো তুমি দেখলা যে তোমার ওই বছরে প্রফিট হয়েছে 20,000 টাকা। ধরো তোমার রেভিনিউ হয়েছে ধরো 50,000, আর তুমি ওই বছরে খরচ করছো হচ্ছে 30,000, সব মিলে হচ্ছে যোগ বিয়োগ করলে তোমার 20,000 টাকা হচ্ছে রেভিনিউ। এটুকু বোঝা গেছে? জি স্যার। এখন তুমি তো একটা মেশিন কিনছিলা প্রথম দিন, বা বছরের প্রথম একটা মেশিন কিনছিলা। এখন এই মেশিনটা ইউজ করে তুমি রেভিনিউ পাইছো, বা মেশিনটা ইউজ করে তুমি প্রোডাক্ট বানায় সেল করছো। তো মেশিনটা যে কিনছো 1 লাখ টাকা দিয়ে, এইটার খরচ তুমি কি হচ্ছে পুরো বছর এক্সপেন্সের সাথে যোগ করছো? তাহলে তো তোমার হচ্ছে খরচ 1 লাখ পার হয়ে যায়, তাই না? যেখানে হচ্ছে তোমার রেভিনিউ হচ্ছে 50,000, তোমার আদার্স এক্সপেন্স 30,000, তুমি যদি মেশিনের খরচ 1 লাখ যোগ করো, তোমার তো হচ্ছে সবসময় কস্ট বেশি থাকবে, তোমার কখনোই রেভিনিউর কাছাকাছি আসবে না। তো আমরা যেটা করি, আমরা সবসময় হচ্ছে এইভাবে পুরা মেশিনের দামটা একবারে যোগ করি না। কেন করি না? কারণ হচ্ছে তুমি এই বছরে ধরো জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত তুমি পুরা 1 লাখ টাকা মেশিনের ইউজ করো নাই। তুমি মেশিনের একটা সার্টেন পোর্শন ইউজ করছো, রাইট? তুমি কি পুরা মেশিনটা খরচ করে ফেলছো এক বছরে?
তুমি মেশিনের একটা পার্টিকুলার অংশ খরচ করছো, সেই অংশটা ধরো হচ্ছে 10,000। তাহলে তোমার টোটাল এক্সপেন্সের সাথে এই 10,000টা যোগ করলাম, গেল। তাহলে তোমার এখন মেশিনের ভ্যালু থাকতেছে কত, আর 90,000 টাকা। 90,000 পরের টাকা। বছর আবার সেম 90,000 টাকা থেকে একটা সার্টেন অ্যামাউন্ট তুমি মেশিনে খরচ করলা, যেটা তোমার রেভিনিউ থেকে তুমি মাইনাস করে ইনকাম পাইতা। কথা বুঝতেছো? জি স্যার। এই যে তুমি প্রতি বছর মেশিনের একটা সার্টেন অ্যামাউন্ট খরচ করতেছো, এটাকে আমরা কাইন্ড অফ হচ্ছে ডেপ্রিসিয়েশন হিসেবে বলতেছি। দ্যাট মিনস হচ্ছে মেশিনের এক্সপেন্সটা আমি প্রথমেই হচ্ছে মাইনাস না করে প্রতি বছর মেশিনের কতটুকু আমি ইউজ করছি ওই খরচটুকু আমি রেভিনিউর সাথে অ্যাডজাস্ট করতেছি। দ্যাট মিনস কস্টের সাথে যোগ করে রেভিনিউ থেকে মাইনাস করতেছি। এবং এই যে প্রতি বছর আমি মেশিনের কতটুকু অংশ আসলে খরচ করতেছি আর মেশিনের কতটুকু দাম কমে যাচ্ছে, এই জিনিসটা বের করাই হচ্ছে আমার অ্যাকচুয়াল ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, সো এইটাই হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন বের করার উদ্দেশ্য, যে তুমি প্রতি বছর মেশিনের কতটুকু অংশ অ্যাকচুয়ালি ইউজ করছো, আবার অন্যভাবে বললে মেশিনের ভ্যালু কতটুকু কমে গেছে ওই পার্টিকুলার ইয়ারে। এটা বের করাটাই হচ্ছে ডেপ্রিসিয়েশনের মেইন উদ্দেশ্য। বুঝা গেছে? জি স্যার। আমরা ম্যাথ করলে আরো বুঝবা যে ডেপ্রিসিয়েশন আসলে কোনটা। বাট এটা যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে কেন আমাদের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করা উচিত। কারণ একটা মেশিনের ফুল ভ্যালুটাই তুমি প্রথম বছরে খরচ করে ফেলো না, একটা সার্টেন অ্যামাউন্ট খরচ করো। প্রতি বছর ওই সার্টেন অ্যামাউন্ট খরচ করে 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 হচ্ছে এক সময় মেশিনটা পুরাটা হচ্ছে বলা যায় ইউজ করে ফেলো। তো প্রতি বছর কতটুকু ইউজ করতেছো ওইটা বের করাটাই হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশনের মেইন পারপোজ। সেই জন্য বলা আছে, দেখো, ডেপ্রিসিয়েশন ইজ ডিডাক্টিবল ইন কম্পিউটিং প্রফিট। কারণ আমরা হচ্ছে ডেপ্রিসিয়েশন অ্যাজ এ এক্সপেন্স, এক্সপেন্সের সাথে যোগ করি এবং ওইটা রেভিনিউ থেকে মাইনাস করে ইনকাম বের করি। এই কারণে বলছে ডেপ্রিসিয়েশন ইজ ডিডাক্টিবল ইন কম্পিউটিং প্রফিট। তো ডেপ্রিসিয়েশন যে আমি বললাম একটা কস্ট, কিরকম কস্ট, যে মেশিনের অ্যাকচুয়ালি কতটুকু তুমি খরচ করছো সেই অংশটা বের করাটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাকাউন্টিং একটা প্রিন্সিপাল ফলো করে, যে প্রিন্সিপালটার নাম হচ্ছে ম্যাচিং প্রিন্সিপাল, যেটা তোমাদের এখানে নাই, দরকারও নাই। সো ম্যাচিং প্রিন্সিপাল আর কি অ্যাকাউন্টিং ইউজ করা হয়, যার মেইন উদ্দেশ্য হচ্ছে যে তুমি প্রতি বছর একটা অ্যাসেট ইউজ করে যে রেভিনিউ করছো, তো অ্যাসেটের কতটুকু খরচ করে রেভিনিউটা করছো অতটুকু অংশটা বের করা। বুঝছো? এই কারণে হচ্ছে এটাকে বলা হয় ম্যাচিং প্রিন্সিপাল, যাতে ম্যাচ করে, রেভিনিউ আর কস্ট ম্যাচ করে। এবার আসো, ম্যাথ করার জন্য আমাদের কিছু টার্ম লাগবে, এই টার্মগুলো আমি এখন বলবো আর কি। পরবর্তীতে আমরা যত ম্যাথ করবো খালি আহ এই যে সংক্ষিপ্ত টার্ম গুলো ইউজ করবো। তো তোমরা মনে রাখবে যে কোনটা দিয়ে কি বুঝাচ্ছে, ভালো করে বুঝে নিও, যাতে পরে ম্যাথ করার সময় টার্ম গুলো দেখলে অপরিচিত না লাগে। প্রথমে আসো হচ্ছে বেসিস অর কস্ট বেসিস। এইটাকে বড় হাতের বি দিয়ে প্রকাশ করে, শুধু বি দেখবা ম্যাথের মধ্যে আমরা যখন করবো বি দিয়ে প্রকাশ করবো এটাকে, বেসিস অর কস্ট বেসিস। আর এটা আরেকটা নাম হচ্ছে আনএডজাস্টেড কস্ট বেসিস। এটার অপোজিট হচ্ছে বা এটার সাথে আরেকটা রিলেটেড হচ্ছে অ্যাডজাস্টেড কস্ট বেসিস। মানে কি? ধরো একটা মেশিন তুমি কিনবা, তোমার ফ্যাক্টরিতে দরকার হচ্ছে একটা মেশিন। মেশিনটা তুমি আহ মেশিনের যে শোরুম বা যেখান থেকে কিনতে যাচ্ছ ওখানে গেলা, কিনলা হচ্ছে মেশিনটা 20,000 টাকা খরচ করে। দ্যাট মিনস মেশিনের পার্চেস প্রাইস হচ্ছে 20,000। মেশিনটা তুমি কিনলা, কেনার পরে ট্রান্সপোর্টেশন দিয়ে তুমি তোমার ফ্যাক্টরিতে নিয়ে আসলা, ট্রান্সপোর্টেশনে তোমার আরো 5,000 টাকা খরচ হয়েছে। আচ্ছা, একজন লোক হচ্ছে এসে তোমার মেশিনটাকে ইনস্টল করে দিয়ে গেছে, তাকে তুমি আরো 5,000 টাকা দিছো। বলো তো টোটাল কত টাকা খরচ হইলো? 30,000। এই যে 30,000 টাকা খরচ হইলো কোন পর্যন্ত? মেশিনটাকে সার্ভিসেবল কন্ডিশনে আনা পর্যন্ত। মেশিনকে কেনার পর থেকে অ্যাকোয়ারিং অ্যান অ্যাসেট, দ্যাট মিনস হচ্ছে মেশিনটা অ্যাকোয়ার করার পর থেকে মেশিনটা সার্ভিসেবল কন্ডিশনে আনা পর্যন্ত যত ধরনের কস্ট ইনক্লুডেড সবগুলোর যোগফলই হচ্ছে বেসিস অর কস্ট বেসিস, ইনক্লুডিং পারচেস প্রাইস, ইনক্লুডিং হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট, ইনক্লুডিং এনিথিং। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এটা গেল মেশিনকে সার্ভিসেবল কন্ডিশনে আনা পর্যন্ত। আচ্ছা, এরপরে আসো, এটাকে বলা হয় আনএডজাস্টেড কস্ট বেসিস। এটার সাথে রিলেটেড হচ্ছে অ্যাডজাস্টেড কস্ট বেসিস। এখন মনে করো মেশিনটা তুমি আনলা, সেট আপ করলা, 30,000 টাকা খরচ হইলো। এখন তুমি চাচ্ছ মেশিনে আরো কিছু ইমপ্রুভ করতে। আচ্ছা, সোফার তুমি মেশিনটাকে ইউজ করতে পারবা, এখন পর্যন্ত যা করছো মেশিনকে ইউজ করতে পারবা, সমস্যা নাই। কিন্তু আমি চাচ্ছি মেশিনটাকে আরেকটু ইমপ্রুভ করতে, দ্যাট মিনস হচ্ছে ধরো মেশিনের ক্যাপাসিটি বাড়াবো
মেশিন দিয়ে যেন আরো লং টার্ম কাজ করা, যে কোনো কিছু অ্যাড করব, মডিফাই করব, দ্যাট মিনস হচ্ছে মেশিনের নর্মাল যে সেটআপটা আছে তার বাইরে কিছু একটা মডিফাই করব। এই মডিফাই করতে গিয়ে আমার আরো ধরো 10,000 টাকা খরচ করতে হইলো। তাহলে এই 10,000 আগে 30,000, টোটাল হচ্ছে 40,000। এই যে 40,000, এই 40,000টা হচ্ছে তখন বলবো অ্যাডজাস্টেড কস্ট বেসিস। তো অ্যাডজাস্টেড কস্ট বেসিস কখন হবে? অরিজিনাল কস্ট বেসিস, দ্যাট মিনস হচ্ছে মেশিনকে তোমার সার্ভিসেবল কন্ডিশনে আনা পর্যন্ত, প্লাস যে কোনো ধরনের অ্যালায়েবল ইনক্রিজ অথবা ডিক্রিজ। তার মানে তোমার ইনক্রিজ হতে পারে, ডিক্রিজ হতে পারে। ইনক্রিজ কখন হয়? এই যে তুমি ধরো মেশিনকে ইমপ্রুভ করতে চাচ্ছ, কোনো ফিচার অ্যাড করতে চাচ্ছ, প্রোভাইডেড দ্যাট মেশিনটা এখনো সার্ভিসেবল কন্ডিশনে আছে। ওকে। আর ডিক্রিজ হতে পারে, ধরো তুমি মেশিনটা সার্ভিসেবল কন্ডিশনে আনলা, সেট আপ করলা, এরপরে ধরো কোনো কারণে মেশিনের একটা পার্টস, ধরো ধরো কথার কথা কোনো কারণে নষ্ট হয়ে গেল, হাত লেগে নষ্ট হয়ে গেল বা আগুন লেগে নষ্ট হয়ে গেল বা যে কোনো কারণে নষ্ট হয়ে গেল, হতেই পারে। তখন যেটা হবে, মেশিনের যে অ্যাকচুয়াল ভ্যালু ছিল 30,000, সেটা কমে ধরো 5,000 কমে 25,000 হলো। তখন এই 25,000ই হবে তোমার অ্যাডজাস্টেড কস্ট বেসিস। বুঝছো? স্যার, তাহলে হ্যাঁ, কি এই যে মেশিনকে সার্ভিসেবল কন্ডিশন আনা পর্যন্ত যে কস্ট, ওইটা প্লাস মেশিনে কোনো ধরনের কাজ করলে বা ওটাকে ইমপ্রুভ করার সেই কস্ট, দুইটা একসাথে যোগ করে হবে অ্যাডজাস্টেড কস্ট? হ্যাঁ, হ্যাঁ, দুইটা একসাথে যোগ করলে অ্যাডজাস্টেড কস্ট। আর যদি তুমি মানে সার্ভিসেবল, একদম শুরু থেকে কেনা পর্যন্ত, সার্ভিসেবল আনা পর্যন্ত, পরে আবার যা ঠিক করলাম তা টোটাল সব মিলাই? হ্যাঁ, তখন তো হচ্ছে আচ্ছা টোটালটা স্যার। মিলে অ্যাডজাস্টেড কস্ট বেসিস। তুমি যদি সার্ভিসেবল কন্ডিশনে আনা পর্যন্ত রেখে স্টপ করে দাও, তখন হচ্ছে হুম। জাস্ট কস্ট বেসিস। এরপরে যদি ফার্দার আচ্ছা। ইমপ্রুভ বা ডিক্রিজ করতে চাও, সেটা হচ্ছে মানে আলটিমেট যোগ বিয়োগ করার পরে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাডজাস্টেড কস্ট বেসিস। ওকে স্যার। এবং এটাও বি দিয়ে প্রকাশ করে। তো তোমার ম্যাথে যে কোনো একটা ভ্যালু দেওয়া থাকবে, ডিরেক্টলি দেওয়া থাকতে পারে, অথবা এটাকে ভাগ ভাগ করে দেওয়া থাকতে পারে, যে পারচেস প্রাইস, ট্রান্সপোর্টেশন কস্ট এরকম থাকতে পারে। তো তোমার কাজ হচ্ছে টোটাল কস্টটাকে যোগ করা। আমার কাজ হচ্ছে এই ইনিশিয়াল কস্টটা বের করা আর কি প্রথমে। কারণ ইনিশিয়াল কস্টের উপর বেস করেই আমি হচ্ছে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করবো। ওই যে বারবার বলতেছিলাম মেশিনের প্রাইস 1 লাখ, মেশিনের প্রাইস 50,000, এই 1 লাখ বলো 50,000 বলো, এটা আসলে সবকিছু ইনক্লুড করে। দ্যাট মিনস পারচেস প্রাইস, ট্রান্সপোর্টেশন কস্ট, সেট আপ কস্ট, বা যদি আরো এক্সট্রা কোনো কিছু অ্যাডজাস্ট করি তাহলে সেই কস্ট। তো ক্লিয়ার এই দুইটা? স্যার বলো। স্যার যে কস্ট বেসিসের কি তিনটা টার্ম বলছিলেন, আর একবার একটু বললেন তো? তিনটা না, অনেক কিছু থাকতে পারে। মেইনলি এখানে বলছে হচ্ছে পারচেস প্রাইস, ট্রান্সপোর্টেশন কস্ট, বা আরেকটা হচ্ছে সেট আপ কস্ট। এখানে বলছে যে সেট আপ কস্ট, এছাড়া আরো অনেক কিছু থাকতে পারে, যেমন সেলস ট্যাক্স থাকতে পারে, তারপরে হচ্ছে আরো অনেক কিছু থাকতে পারে আর কি। মেইনলি এগুলোই থাকে আর কি, পারচেস প্রাইস, ট্রান্সপোর্টেশন কস্ট বা সেট আপ কস্ট। মেইনলি দেখবে এরকম 3-4টা ভ্যালু থাকতে পারে। থাকলে সবগুলো যোগ করবা, আর না থাকলে ডিরেক্টলি একটাই দেওয়া থাকবে ম্যাথে, আমরা ম্যাথ দেখলেই বুঝবো আর কি, সমস্যা নেই। ওকে, সো এই দুটো হচ্ছে বেসিস, অথবা মানে আনঅ্যাডজাস্টেড আর অ্যাডজাস্টেড। এরপরে আসা হচ্ছে বুক ভ্যালু। আচ্ছা, বুক ভ্যালুটা কি? তো ধরো তুমি সেট আপ টেট সবকিছু করলে, সো আলটিমেটলি টোটাল তোমার মেশিনের কস্ট হচ্ছে 30,000 সব মিলায় ধরো। এখন 30,000 আসার পরে, তো ধরো ওই যে যেটা বললাম, এটা হচ্ছে জানুয়ারি 1 তারিখের হিসাব। জানুয়ারি 1 তারিখে মেশিনটা কিনছো 30,000 দিয়ে। আচ্ছা, এখন এই মেশিনটা তুমি কিনছো হচ্ছে 5 বছরের জন্য। সে 5 বছরের জন্য কিনছো, এবং তুমি 5 বছর পরে যেন মেশিনটা সেল করে দিবা। মেশিনটা সেল করে দিলে মেশিনের কোনো টাকা থাকবে না, দ্যাট মিনস হচ্ছে মেশিনটা ওর্থলেস হয়ে যাবে, মেশিনের ভ্যালু জিরো হয়ে যাবে। আচ্ছা, এখন তাহলে বা, এবং প্রতি অ্যাডজাস্টেবল বছর কস্টকে আমরা কি দিয়ে প্রকাশ করব? অ্যাডজাস্টেড কস্ট সেম বেসিসকে? সেম সেম, এটাও বি ওটাও বি, ভ্যালু থাকবে যে কোনো একটা আর কি, দুইটা থাকবে না, যেটাই থাকবে সেটাই বি। ওকে। আচ্ছা, কইছিলাম সো বুক ভ্যালুতে। আচ্ছা, সো ধরো তুমি পারচেস করলা 30,000 দিয়ে, আগামী 5 বছরের জন্য কিনছো। সো ধরো জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ, এই 12 মাস বা 1 বছর হিসাব করার পরে দেখবা মেশিনের ভ্যালু এখন আর 30,000 টাকা নাই, মেশিনের ভ্যালু কমে গেছে। দ্যাট মিনস এই 12 মাসে ইউজ করাতে মেশিনের ভ্যালু একটা সার্টেন অ্যামাউন্ট কমছে। সিমিলারলি সেকেন্ড ইয়ারে আবার যখন হিসাব করবা, দেখবা মেশিনের ভ্যালু আগের থেকে আরো কমছে। এরকম করে আফটার 5 ইয়ার্স মেশিনের ভ্যালু হবে জিরো। ওকে। তাহলে বলো তো প্রতি বছর মেশিনের ভ্যালু
যদি আমি ইকুয়ালি বলি কত করে কমে? 6,000 করে কমে। 6,000 করে কমে। ঠিক আছে, কিভাবে বুঝলাম? প্রতি বছর মেশিনের ভ্যালু 6,000 টাকা করে কমলে প্রথম বছর শেষে মেশিনের ভ্যালু কত হয়? 24,000। আচ্ছা, তার মানে এক বছরে তুমি 6,000 টাকা ইউজ করছো মেশিনের। সেকেন্ড ইয়ার শেষে মেশিনের ভ্যালু কত থাকে? 18। থার্ড ইয়ার শেষে 12। ফোর্থ ইয়ার শেষে 6। ফিফথ ইয়ার শেষে মেশিনের ভ্যালু কত? 0। কথা বুঝছো? স্যার, এখন এই, হ্যাঁ জিরো বলো। কি সম্ভব? হ্যাঁ হ্যাঁ, এভাবেই হয় মেইনলি ক্যালকুলেশন গুলা। আসতেছে, এটা জাস্ট একটা অ্যাজাম্পশন আর কি। আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে বুক ভ্যালু আর কি। যেটা বললাম ওটা আমরা ম্যাথ করে আর কি বের করবো যে কিভাবে আসলে ভ্যালুটা কমে। ওকে। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে বললাম যে আফটার 1 ইয়ার মেশিনের ভ্যালু কমে 24,000 টাকা হয়। তো কত টাকা কমলো মেশিনে? 6,000 টাকা কমলো। তো আফটার 6, মানে 6,000 টাকা বাদ দেওয়ার পরে মেশিনের যে ভ্যালুটা থাকে সেটাকে বলা হয় বুক ভ্যালু। তো মেশিনের প্রাইস ছিল হচ্ছে 30,000, মেশিনের ভ্যালু 6,000 টাকা কমছে, কমার পরে ভ্যালু থাকতেছে হচ্ছে 24,000। এই 24,000কে বলা হচ্ছে বুক ভ্যালু এট দ্য এন্ড অফ ইয়ার ওয়ান। তো ইয়ার ওয়ান শেষে তার বুক ভ্যালু হচ্ছে 24,000। সিমিলারলি ইয়ার টু শেষে তার বুক ভ্যালু হচ্ছে 18,000। ইয়ার থ্রি শেষে তার বুক ভ্যালু হচ্ছে 12,000। ওকে। তার মানে এই যে একটা সার্টেন ভ্যালু কমতেছে প্রতি বছর, কমার পরে যে ভ্যালুটা থাকে সেটাকে আমরা বলবো বুক ভ্যালু, সংক্ষেপে বলা হয় বিভি। এবং এটা হচ্ছে আমাদের যে অ্যাকাউন্টিং এর ব্যালেন্স শিট ছিল আমরা ওখানে এন্ট্রি করে রাখি যে প্রপার, মানে আমার যে অ্যাসেট আছে তার অ্যাকচুয়ালি এখন বুক ভ্যালু কত, বা তার ভ্যালুটা কত আসলে বছর শেষে। ক্লিয়ার? বুক ভ্যালু কোনটা এটা বুঝে গেছে? ইয়েস স্যার, বোঝা গেছে। আচ্ছা, তো তো এটা বুক ভ্যালু জিনিসটাকে হচ্ছে একটা সার্টেন ইয়ার পরে হিসাব করতে হয়। প্রতি বছর শেষে আমরা হিসাব করি, প্রতি আচ্ছা। বছর শেষে আসবে। ঠিক আছে, তো প্রতি বছর শেষে যে ভ্যালুটা থাকে মেশিনের সেটা হচ্ছে তার বুক ভ্যালু। আর যেই ভ্যালুটা আমরা মাইনাস করলাম 6,000 টাকা, এটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ম্যাথে দেখবো আর কি, এটার নাম হচ্ছে, এই 6,000 টাকার নামটা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, আর এই যে 24,000 এটার নাম হচ্ছে বুক ভ্যালু। তো এখানে এটা কার উপর চার্জ করব? তার ইনিশিয়াল যে প্রাইসটা, দ্যাট মিনস হচ্ছে এই যে কস্ট বেসিস বা অ্যাডজাস্টেড বেসিস, তার উপর এটা চার্জ করব। তো আমাকে এই ভ্যালুটা জানতে হবে, কত টাকা মাইনাস করব এটা আমি ক্যালকুলেশন করে বের করব, এবং মাইনাস করার পরে যেটা থাকবে সেটা আমি রেকর্ড করে রাখবো। ঠিক আছে, সো এটার একটা জেনারেল ফর্মুলা দেওয়া আছে, আমরা ম্যাথ করলে আসলে এটা বুঝে যাবো ভালো মতো। তখন এই ফর্মুলাটা না বুঝতে চলবে যে আমার অ্যাডজাস্টেড কস্ট বেসিস মাইনাস হচ্ছে প্রতি বছর ওই সার্টেন অ্যামাউন্টের ডিডাকশন, করার পরে যা থাকবে সেটাই হচ্ছে তার বুক ভ্যালু। এরপরে আসো মার্কেট ভ্যালু। তো মার্কেট ভ্যালুটা হচ্ছে যে, ধরো মেশিনটা যে তুমি কিনছো আজকে, ধরো আফটার 2 ইয়ার্স, বা ধরো আফটার 1 ইয়ারই বলি, আমি অ্যাকাউন্টিং রেকর্ডে দেখতেছি আমার অ্যাসেটের বর্তমান ভ্যালু হচ্ছে 24,000। কিন্তু এমন হতে পারে আমি এখন মার্কেটে এটা সেল করতে যাচ্ছি কোন একটা বায়ারের কাছে, তো বায়ার এটা কিনতে ইচ্ছুক, কিন্তু বায়ার হচ্ছে এটাকে, ধরো 24,000 আমি দেখতে পাচ্ছি এটার ভ্যালু, বাট বায়ার 24,000 না, বায়ার ধরো 20,000 চাচ্ছে। তো কোন একটা সার্টেন টাইমে একটা অ্যাসেটের যে ভ্যালু থাকে, যেটা একজন উইলিং বায়ার একজন উইলিং সেলারের মধ্যে আদান প্রদান হতে পারে, সেটাকে বলবো মার্কেট ভ্যালু। এটার সাথে বুক ভ্যালু সম্পর্ক নাই। এটা হচ্ছে দুইজনের উইলিংনেস এর উপর বেস করে। তো তুমি একটা মোবাইল কিনে তুমি যখন সেল করবা, যার কাছে সেল করবা আর তুমি যে সেল করতে চাচ্ছ, তো তোমাদের দুইজনের একটা মিউচুয়াল একটা সে থাকবে। সো ওই টাকাটাই হচ্ছে তার মার্কেট ভ্যালু। যে ধরো 2 বছর পরে তুমি এটা সেল করে দিবা, মোবাইলটা কত টাকায় সেল করবা, এটা তোমাদের দুইজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর উপরে। তো তোমরা যত টাকায় সেল করতে চাচ্ছ এটাই হচ্ছে তার মার্কেট ভ্যালু। ক্লিয়ার? সো এটা হচ্ছে যে কোনো টাইমে হতে পারে, এটার জন্য তোমার, তুমি যে কোনো টাইমে যখন সেল করতে যাবো যে টাকা দিয়ে মার্কেটে তোমার অ্যাসেটটা তুমি সেল করতে পারবা। এখন আসো এটা তো পরে আসতেছি, স্যালভেজ ভ্যালুতে আসি। স্যালভেজ ভ্যালুটা হচ্ছে, এই যে একটু আগে বললাম এই মেশিনটা আমি 5 বছর 5 বছর ইউজ করবো, এবং 5 বছর পরে মেশিনটা আমি সেল করে কোনো টাকা পাবো না। তো মেশিনের সার্ভিস, কোথায় জানি, এই যে মেশিনের ইউজফুল লাইফ শেষে, মেশিনের ইউজফুল লাইফ শেষে মেশিনের যে
টাকাটা পাবো, দ্যাট মিনস সেল করে দিয়ে যে টাকাটা পাবো ইউজফুল লাইফ শেষে, সেটাকেই বলা হয় স্যালভেজ ভ্যালু। এখন এই কেসে আমি বুঝলাম কোনো টাকা আমি পাবো না, বাট এমন হতে পারে বা হয় নর্মালি স্ক্র্যাপ ভ্যালু যেটাকে বলি, যে একটা মেশিন তুমি 5 বছর পরে সেল করে দিয়ে কিছু টাকা পাবা, পার্টস বিক্রি করে বা স্ক্র্যাপ বিক্রি করে বা যেটাই হোক না কেন, যেই টাকাটা তুমি পাবা সেই টাকাটাকে বলা হয় স্যালভেজ ভ্যালু। এটা কাইন্ড অফ একটা রেভিনিউ তোমার। তো এটা হচ্ছে একটা এস্টিমেটেড ভ্যালু। তুমি প্রপার্টিটাকে যখন সেল করে দিচ্ছ তার ইউজফুল লাইফ শেষে যে টাকাটা তুমি পাচ্ছ রেভিনিউ হিসেবে, সেই টাকাটাই হচ্ছে স্যালভেজ ভ্যালু। ওকে, একটু ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। এরপরে আসো রিকভারি পিরিয়ড আর ইউজফুল লাইফ, দুইটা সেম জিনিসই, আমাদের ম্যাথের ক্ষেত্রে সেম জিনিস। যে ইউজফুল লাইফ যেটা একটু আগে বললাম, যে কত বছরের জন্য তুমি মেশিনটাকে ইউজ করতে চাচ্ছ সেটা হচ্ছে তার ইউজফুল লাইফ। দ্যাট মিনস এই যে একটু আগে বললাম 5 বছর, তো আমি যেহেতু 5 বছরের জন্য মেশিনটা ইউজ করবো, সো 5 ইয়ার্স হচ্ছে তার ইউজফুল লাইফ। এটাকে রিকভারি পিরিয়ডও বলা হয়। তো তুমি 5 বছরের জন্য মেশিনটা কিনছো বা না 10 বছরের জন্য কিনছো, এটার এস্টিমেট তোমার কাছে থাকবে যে আফটার 10 ইয়ার্স বা আফটার 5 ইয়ার্স মেশিনটা আমি আর ইউজ করবো না। হইতে পারে মেশিনটা তখনও ভালো আছে, হইতে পারে মেশিনটা তখনও মানে সার্ভিসেবল কন্ডিশনে আছে, বাট আমি আর ইউজ করবো না, আমি সেল করে দিব। তো যতদিন আমি এটাকে রাখবো ওই টাইমটাকে বলা হচ্ছে ডেপ্রিসিয়েবল লাইফ। এটার নাম হচ্ছে ইউজফুল লাইফ, ডেপ্রিসিয়েবল লাইফ বা রিকভারি পিরিয়ড। তোমাদের ম্যাথে হচ্ছে মেনলি এটা ইউজফুল লাইফ হিসেবে বা ডেপ্রিসিয়েবল লাইফ হিসেবে বলা থাকে। স্যার এই স্যালভেজ বলার ইউজফুল লাইফ এটা একটু আরেকবার বলবেন, আমার নেটে প্রবলেম ছিল শুনতে পারিনি। স্যালভেজ ভ্যালু হচ্ছে একটা এসেটকে তুমি যত বছরের জন্য কিনছো, সে ধরো 5 বছরের জন্য এই অ্যাসেটটা কিনছো, তো 5 বছর পরে তুমি বিক্রি করে দিবা। এখন বিক্রি করে কত টাকা পাবা, ওই টাকাটা হচ্ছে স্যালভেজ ভ্যালু। হতে পারে কোনো টাকাই পাবা না, হতে পারে তুমি কিছু একটা অ্যামাউন্ট পাবা। তো একটা মেশিন সেল করলে তার পার্টস থেকে, দ্যাট মিনস স্ক্র্যাপ গুলা বিক্রি করে তুমি কিছু টাকা হয়তো বা পাবা। তো একটা 20,000 টাকার মেশিন তুমি 5 বছর পরে সেল করে দিলে, সে ধরো 1,000 টাকা তুমি পাইলা, এই 1,000 টাকা হচ্ছে তার স্যালভেজ ভ্যালু। আর কত বছর পরে সেল করে দিলাম, 5 বছর পরে, এই 5 বছরটা হচ্ছে তার ইউজফুল লাইফ। কারণ আমি এই মেশিনটাকে যখন কিনছি তখন আমি ডিটারমাইন করে নিচ্ছি যে 5 বছরের বেশি এটাকে আর ইউজ করবো না। তো আফটার 5 ইয়ার্স আমি এটা সেল করে দিব, বা আফটার 5 ইয়ার্স এটাতে আমি আর কোনো বিজনেসে এটা নিয়ে কোনো কাজ করবো না। তো এই 5 বছরটা হচ্ছে আমার ইউজফুল লাইফ। তো এটা 5 বছর হতে পারে, 10 বছর, এনিথিং হতে পারে। তো যেটাই হবে সেটাই তোমার ইউজফুল লাইফ। আর সেল করে যে টাকাটা পাবা সেটা হচ্ছে তোমার স্যালভেজ ভ্যালু। এই পর্যন্ত ক্লিয়ার? এই টার্মগুলো ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। তো এখন হচ্ছে আমাদের যে ম্যাথ গুলোতে যাবো, আমাদের ম্যাথ হচ্ছে মেইনলি চারটা মেথডের ম্যাথ। তো চারটা মেথড হচ্ছে স্ট্রেট লাইন, ডিক্লাইন, ব্যালেন্স, সাম অফ দ্য ইয়ার, আর হচ্ছে ইউনিট অফ প্রোডাকশন। সো প্রত্যেকটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাথ, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ম্যাথ, এক একটা এক এক রকম ভাবে করবো। সো ফার্স্টে এটা দিয়ে শুরু করি, স্ট্রেট লাইন মেথড। আচ্ছা, তো আহ এখানে আসি। স্ট্রেট লাইনের উদাহরণটা আমি অলরেডি দিয়ে দিছি, তো আগে যে উদাহরণটা দিচ্ছি সেটা হচ্ছে স্ট্রেট লাইনের মেথড। সো মেইনলি হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে প্রতি বছর মেশিন থেকে আমি কত টাকা মাইনাস করব, দ্যাট মিনস মেশিনের ইনিশিয়াল প্রাইস থেকে কত টাকা করে মাইনাস করব, বা অন্যভাবে বললে মেশিন কত টাকা ভ্যালু হারায় সেই টাকাটা বের করাটাই হচ্ছে আমার উদ্দেশ্য। তো ওইটাকে বলা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। তো ওই অ্যামাউন্টটা বের করাটা হচ্ছে এই চারটা মেথড দিয়ে করবো। তো এক একটা মেথডে দেখবো ভ্যালুটা এক এক রকম আসবে, এবং প্রত্যেকটাতে কিছু অ্যাজাম্পশন আছে, কিছু লিমিটেশন আছে, সেটা ধরেই হচ্ছে আমরা ম্যাথগুলো করবো আর কি। তো প্রথমে যেটা স্ট্রেট লাইন, সেটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট মেথড এবং সবচেয়ে ইজিয়ার আর কি। এটা যেটা অ্যাজিউম করে যে প্রতি বছর একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট ডেপ্রিসিয়েটেড, দ্যাট মিনস হচ্ছে ডিডাক্ট করা হয়। তো একটা অ্যাসেট আমি যত বছরের জন্য কিনবো, প্রতি বছর একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট মাইনাস করা হচ্ছে। তো এই যে একটু আগে আমি বললাম 20,000 টাকা মেশিন কিনছো, সরি 30,000 টাকা মেশিন কিনছো 5 বছরের জন্য, প্রতি বছর 6,000 টাকা করে মেশিনটা ভ্যালু হারাচ্ছে। তো প্রতি বছর যে 6,000 টাকা ভ্যালু হারাচ্ছে ওইটা হচ্ছে তার কনস্ট্যান্ট অ্যামাউন্ট। এবং 6,000 টাকা যে হারাচ্ছে এটা কিভাবে পাইলাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে পাইছি। তো এটা কিভাবে ক্যালকুলেট করে দেখো, এটা জানার জন্য আমাদের কিছু টার্ম লাগবে যেটা আমরা দেখে আসছি অলরেডি। প্রথমটা হচ্ছে ডেপ্রিসিয়েবল লাইফ, কত বছরের জন্য মেশিনটা সেল ইউজ করবা। সেকেন্ড হচ্ছে কস্ট বেসিস বা বি যেটা,
তোমার একটা ভ্যালু দেওয়া থাকবে তার ইনিশিয়াল প্রাইস। এটা হচ্ছে তার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ডিডাকশন। দ্যাট মিনস হচ্ছে প্রতি বছর যে আমি ওই যে বললাম 6,000 টাকা করে মাইনাস করব, ওই 6,000 টাকাটা হচ্ছে তার ডিকে, যে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ডিডাকশন। তো বুক ভ্যালু হচ্ছে ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা মাইনাস করার পরে, ইনিশিয়াল প্রাইস থেকে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স মাইনাস করার পরে আলটিমেট যে ভ্যালুটা থাকে প্রতি বছর, সেটা হচ্ছে বুক ভ্যালু। সেলভেজ ভ্যালু হচ্ছে আফটার 5 ইয়ার্স, যে বললাম সেল করে দিব, সেল করে কত টাকা পাবো সেটা। আর কিউমুলেটিভটা হচ্ছে প্রতি বছর যে আমি 6,000 টাকা করে মাইনাস করতেছি, এটাকে যদি আমি যোগ করি প্রতি বছর যে টাকাটা পাবো সেটা হচ্ছে কিউমুলেটিভ। প্রথম বছরে 6,000 টাকা মাইনাস, সেকেন্ড ইয়ারে আরো 6,000, থার্ড ইয়ারে আরো 6,000। আমি যদি সবগুলো যোগ করতে থাকি, 6, 12, 18 যোগ করতে থাকি, সেটা হচ্ছে কিউমুলেটিভ ডেপ্রিসিয়েশন। আচ্ছা, তো এটার ম্যাথ করার আগে গ্রাফটা দেখে নিই, গ্রাফটা কিরকম আসে। সো ওই যে যে এক্সাম্পলটা দিলাম, ওই এক্সাম্পলের মতোই দেখো, ইনিশিয়াল একটা প্রাইস থাকবে যেটা তার কস্ট বেসিস। সেখান থেকে প্রতি বছর একটা সার্টেন অ্যামাউন্টের ভ্যালু, ধরো আফটার 1 ইয়ার্স তার ভ্যালুটা হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট কমছে, আফটার 2 ইয়ার্স তার ভ্যালুটা ওই সেম অ্যামাউন্ট আবার কমছে। এরকম করে প্রতি বছর সেম অ্যামাউন্ট কমতেছে। যেহেতু প্রতি বছর সেম অ্যামাউন্ট কমতেছে, এই কারণে এই লাইনটা হচ্ছে স্ট্রেট লাইন, কারণ প্রতি বছর তার ডিডাকশনটা হচ্ছে সেম। তো এটা একটা স্ট্রেট লাইন ফলো করে। সো যদি এমন হয় যে তোমার মেশিনটা তুমি সেল করার পরে কিছু টাকা পাবা, তো ধরো এটার ইনিশিয়াল প্রাইস ছিল 30,000, তুমি সেল করার পরে পাচ্ছ হচ্ছে 5,000। এই যে 5,000, এটা হচ্ছে তোমার স্যালভেজ ভ্যালু। তার মানে 5 বছর পরে সেল করলে তুমি 5,000 টাকা এখান থেকে পাবা। তাহলে গ্রাফটা শুরু হবে এখানে, গ্রাফটা শেষ হবে এখানে। ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার, ক্লিয়ার। এই ইকুয়েশনে আসতেছে একটু পরে। আচ্ছা, দিস মেথড রিকোয়ার্স এন স্যার, এস্টিমেট অফ দ্য ফাইন্যান্সিয়াল। হ্যাঁ বলো। এখানে যে ডিকে তে একটা কন্ডিশন দেখতেছি কে এর পাশে, এই যে 1 is greater than k, greater than equal এটা to n। হচ্ছে প্রতি বছরের জন্য, যে 1 থেকে প্রতি বছর, তার মানে হচ্ছে আমি 5 বছরের জন্য যদি মেশিনটা কিনি, তার মানে হচ্ছে এটা প্রতি বছরের জন্য আমার আসবে। সো 1 ইয়ার শেষে কত, 2 ইয়ার শেষে কত, সো প্রতি বছরের ডিকের ভ্যালুটা কত সেটা বোঝাচ্ছে। সো 1 থেকে শুরু, এন পর্যন্ত। এন হচ্ছে তার ডেপ্রিসিয়েবল লাইফ, কত বছরের জন্য সেটা। ঠিক আছে, সো আমি ম্যাথে যাবো একটু একটু পরে। সো ম্যাথে যাওয়ার আগে আরেকটু কিছু ক্যালকুলেশন বা আরেকটু কিছু কথা আছে, সেটা শেষ করে নিই। সো এখানে হচ্ছে বলতেছে যে দিস মেথড রিকোয়ার্স এন এস্টিমেট অফ দ্য ফাইনাল সার্ভিস ভ্যালু। আচ্ছা, তো ম্যাথ করার আগে তোমাকে দেখতে হবে যে তোমাকে ফাইনাল সার্ভিস ভ্যালুটা বলা আছে কিনা। ফাইনাল সার্ভিস ভ্যালু মিনস, যদি আমি এই ম্যাথের কথা বলি, এখানে তোমার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 30,000, তোমার স্যালভেজ ভ্যালু হচ্ছে 5,000। আচ্ছা, তো মেশিনটা যদি আমি 5 বছরের জন্য কিনি, এখন বলতে পারবা যে প্রতি বছর এই মেশিন থেকে কত টাকা করে ভ্যালু কমতেছে? মেশিনের ইনিশিয়াল প্রাইস 30,000, মেশিনের স্যালভেজ ভ্যালু 5,000। ফাইভ। হ্যাঁ, 5। কিভাবে পাইলাম এটা? সেটা হচ্ছে ইনিশিয়াল প্রাইস থেকে স্যালভেজ ভ্যালুটাকে আগে মাইনাস করবো, কত আসে? 25। তার মানে এই পঁচিশ এটা হাজারের মধ্যে এই 25,000 প্রতি বছর করে আমার ডিস্ট্রিবিউট করে দিতে হবে। যদি স্যালভেজ ভ্যালু না থাকে, সেটা আমার না মাইনাস করা লাগবে, বাট যদি স্যালভেজ ভ্যালু থাকে, সেটা আগে মাইনাস করে নিতে হবে। তো এই কেসে 30 থেকে 5 মাইনাস করে যেটা থাকতেছে সেটা হচ্ছে 25। দ্যাট মিনস এই 25,000 টাকা হচ্ছে ডেপ্রিসিয়েশন হবে থ্রু আউট দ্য 5 ইয়ার্স। দ্যাট মিনস প্রতি বছর 5,000 টাকা করে কমবে। তো প্রথম বছর শেষে ভ্যালু থাকবে 25, সেকেন্ড ইয়ার শেষে 20, থার্ড ইয়ার শেষে 15, তারপরে 10, এবং লাস্ট ইয়ার এসে 5। এখানে এসে আমার ম্যাথ শেষ। তো যেহেতু আমি জানি যে আমার 5 ইয়ার শেষে 5,000 টাকা থাকবে, এই কারণে প্রথমে আমি 5,000 টাকাটা অ্যাডজাস্ট করে নিলাম, না হলে লাস্টে এসে 5,000 টাকাটা মিলতো না। এই কারণে বলছে এই ম্যাথ করার সময় তোমাকে ফাইনাল স্যালভেজ ভ্যালুটা অ্যাডজাস্ট করে নিতে হবে, কারণ ফাইনাল যে স্যালভেজ ভ্যালুটা থাকবে সেটাই হচ্ছে তোমার ফাইনাল ইয়ারের বুক ভ্যালুর সমান। বুঝা গেছে? তো যদি আমি এই ম্যাথটা দেখি, এটা অলরেডি বলা শেষ, আশা করি বুঝবা। তো এখানে বলা হচ্ছে একটা ইকুইপমেন্ট যার ইনিশিয়াল প্রাইস হচ্ছে 2 লাখ, মেশিনটা আমি 5 বছরের জন্য কিনছি। তার মানে এই 2 লাখ হচ্ছে তার কস্ট বেসিস, 5 বছর এটা হচ্ছে তার এন্ড ডেপ্রিসিবল লাইফ।
স্যালভেজ ভ্যালু এটা হচ্ছে 20,000, তার মানে 5 বছর শেষে মেশিনের ভ্যালু থাকতেছে 20,000। ডিটারমাইন দ্য অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট ইউজিং দ্য স্ট্রেট লাইন মেথড। আচ্ছা, তো আমাকে বলছে প্রতি বছর মেশিন থেকে কত টাকা করে মানে এক্সপেন্স হবে বা কত টাকা করে ভ্যালু যাবে সেটা বের করতে বলছে, এবং এটা একটা টেবিল আকারে বের করতে বলছে। তো বলতে পারবা এখানে প্রতি বছর মেশিনটা কত টাকা করে ভ্যালু হারাচ্ছে? স্যার 36,000। 36,000। তো 36,000টা কিভাবে পাইলাম? যে ফার্স্টে তার ইনিশিয়াল ভ্যালু, এখান থেকে স্যালভেজ ভ্যালু মাইনাস করছি, এরপরে তাকে টোটাল লাইফে ভাগ করছি, রাইট? যেটা আমার জি স্যার। এখানে ছিল। তো দেখো ডি কে, দ্যাট মিনস হচ্ছে প্রতি ইয়ারের ডেপ্রিসিয়েশন বের করার সূত্র হচ্ছে আমার ইনিশিয়াল যে কস্ট বেসিস সেটা, তার থেকে স্যালভেজ ভ্যালু থেকে মাইনাস করতে হবে, তারপরে যে ভ্যালুটা থাকবে তাকে টোটাল লাইফে ভাগ করতে হবে, তাহলে আমি পেয়ে যাবো প্রতি বছর কত টাকা করে মাইনাস করতে হবে। তো সেম কাজটাই হচ্ছে এখানে করা হয়েছে। এই যে ইনিশিয়াল ভ্যালু -20,000 ডিভাইডেড বাই তার 5, তার মানে 36,000 টাকা প্রতি বছর মাইনাস হবে। আচ্ছা, এখন এটাকে আপাতত আমি একটা টেবিলে ফর্ম ফর্ম করি, দেখো। তো টেবিলে যদি আসি, এখানে তোমরা চাইলে আরেকটা কলাম অ্যাড করতে পারো, এখানে একটা কলাম অ্যাড করতে পারো। সেটা হচ্ছে এরকম, দেখো এখানে বলছে এন্ড অফ ইয়ার কে, এটা হচ্ছে এভরি ইয়ারের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এটা হচ্ছে প্রতি বছর শেষে বুক ভ্যালু। প্রথম বছর, দ্যাট মিনস প্রথম বছর, এখানে প্রথম বছর বলতে যেদিন তুমি কিনছো ওইটাকে জিরো দিয়ে প্রকাশ করছে, তার মানে ইনিশিয়াল প্রাইস হচ্ছে তার 2 লাখ। আচ্ছা, এবার আসো প্রথম বছর, যেই বছর থেকে ক্যালকুলেশন শুরু হবে, ওই বছরের এখানে একটা কলাম করতে পারো যার নাম হতে পারে ওপেনিং বুক ভ্যালু। তো প্রতি বছরের ওপেনিং বুক ভ্যালু হবে তার আগের বছরের এন্ডিং বুক ভ্যালু সমান। তো প্রথম ইয়ারে বুক ভ্যালুটা হচ্ছে কিসের সমান? যেটা আমি কিনছি, পারচেস প্রাইস বা টোটাল যে প্রাইসটা, তার মানে প্রথম বছরে তার প্রাইস হচ্ছে এখানে 2 লাখ। ঠিক আছে? আচ্ছা, তো 2 লাখ এখান থেকে মাইনাস করবো কত? 36,000। এই 36,000 কিভাবে পাইলাম? এই আমি ক্যালকুলেশন করে বের করছি 36,000। তার মানে ওপেনিং বুক ভ্যালু 2 লাখ, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 36,000, মাইনাস করে থাকলে থাকে হচ্ছে 1,64,000। এবার সেকেন্ড ইয়ারের শুরুতে ওপেনিং বুক ভ্যালু কত হয়ে যাবে? তো এটা তখন এখানে আসবে। হ্যাঁ, ওইটা ওখানে চলে আসবে। স্যার 1,64,000। তো ওই 1,64,000 থেকে আবার 36,000 মাইনাস করলে 1,28,000। সিমিলার এই 1,28,000 এখানে চলে আসবে, এখান থেকে 36 মাইনাস করে 92, সেরকম করে প্রতি বছর হিসাবটা আসবে, এবং আলটিমেটলি দেখবা লাস্ট ইয়ারে এসে 20,000 টাকা হবে। তো তোমরা এখানে একটা কলাম করতে পারো যার নাম হতে পারে ওপেনিং বুক ভ্যালু, এটার নাম হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এটার নাম হচ্ছে এন্ডিং বুক ভ্যালু। তো এভাবে হচ্ছে এই ম্যাথটা করে। তোমাকে ভ্যালু দেওয়া থাকলে তুমি হচ্ছে বুক ভ্যালু, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, প্রতি বছর কত টাকা করে চার্জ করতে হবে সেটা বের করবা। আচ্ছা, এটা স্যার গেল উপরে আমাদের। কি লিখতে স্যার উপরে ওগুলোতে কি লিখতে বলছেন একটু আরেকবার বলবেন টেবিলের উপরে? আচ্ছা, এখানে হচ্ছে এটার নাম হচ্ছে এন্ড অফ ইয়ার, এটার নাম হচ্ছে ইউআই এন্ড অফ ইয়ার কে। এখানে একটা ভ্যালু দিতে পারো দ্যাট মিনস যার নাম হবে বিগিনিং বুক ভ্যালু, এটার নাম হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডিকে, এটার নাম হচ্ছে এন্ডিং বুক ভ্যালু। ওকে, তো তখন তুমি 1 থেকে ঠিক শুরু আছে। করতে। 1, ওপেনিং বুক ভ্যালু 2 লাখ, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 36,000, এন্ডিং বুক ভ্যালু 164। এখান থেকে ভাবে স্টেপ বাই স্টেপ করতে পারো। স্যার একদম জিরো থেকে স্যার ওপেনিং বুক ভ্যালু খালি রাখবো? আহ তখন আর এই লাইনটা দরকারই নাই, যদি তুমি হচ্ছে একটা কলাম অ্যাড করো তখন আর এই লাইনটা দরকার নাই, কারণ তুমি ওপেনিং বুক ভ্যালু তো এখানে লিখতেছোই। আলটিমেটলি তোমার আর আগের লাইনটা দরকার নেই। ওরা আগের লাইনটা কেন লিখছে? কারণ ওরা যেহেতু একটা কলাম দেয় নাই, তাহলে আমার ওপেনিং বুক ভ্যালু কত সেটা আগের ইয়ারের এন্ডিং থেকে জেনে আসতে হবে, এই কারণে হচ্ছে এই লাইনটা লিখছে, বুঝছো? জি স্যার। তো যেভাবেই করো সমস্যা নেই। আচ্ছা, এখন আমি তোমাকে যদি বলি যে ধরো টেবিল না করে আমাকে বলবা যে থার্ড ইয়ার শেষে, টেবিল না করে, ধরো এই কোশ্চেন দেওয়া আছে, তো টেবিল না করে থার্ড ইয়ার শেষে তার বুক ভ্যালু কত বের করো, জাস্ট ক্যালকুলেশন করে সূত্র দিয়ে। আচ্ছা, এটা কিভাবে করতে পারি? আমি যেহেতু জানি প্রথম বছরে, প্রথম বছর না মানে হচ্ছে আমি যেহেতু জানি প্রতি বছর তার 36,000 টাকা করে মাইনাস করা হচ্ছে, তাহলে এক বছরে 36 হলে সেকেন্ড ইয়ারে কত? 72। থার্ড ইয়ার শেষে কত? 1,08,000। ফোর্থ ইয়ার শেষে, তার মানে কি প্রতি বছর 36,000 করে ডিডাক্ট হচ্ছে। তো এক বছরে 36,000 হইলে 2 বছরে
36 × 2 3 বছরে 36 × 3। আমি যদি তোমাকে বলি 3 বছর শেষে বুক ভ্যালু কত বের করো, কিভাবে করতে পারি? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বের করলাম, তাকে 3 দিয়ে গুণ করলাম, তাহলে 3 36, এখানে আসবে হচ্ছে 1,08,000। ওকে, এই 1,08,000 হচ্ছে টোটাল 3 বছর শেষে তার ভ্যালু কমছে। ভ্যালু শুরু হয়েছিল কত থেকে? 2 লাখ থেকে। 3 বছর শেষে টোটাল কমছে কত? 1,08,000। তাহলে থাকে কত? 92। বের করা যায় এভাবে? এটা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, এটাই হচ্ছে এখানে বলছে যে, এই দেখো, ডিকে স্টার এটা হচ্ছে কিউমুলেটিভ বুক ভ্যালু, সরি কিউমুলেটিভ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। তার মানে তুমি যখন ফার্স্টে ডিকেটা বের করবা, দ্যাট মিনস 36,000 বের করছো, কত বছরের জন্য কিউমুলেটিভ বের করতে চাচ্ছ সেটা বের করতে পারো। 1 বছর হলে 1 × 36, 2 হলে 2 × 36, 3 হলে 3 × 36। তো 3 × 36 দিলে টোটাল যেটা পাবা সেটা হচ্ছে টোটাল কিউমুলেটিভ ডেপ্রিসিয়েশন। এরপরে তুমি তাহলে ফাইনাল বুক ভ্যালু কিভাবে বের করতে পারো? ইনিশিয়াল যেখান থেকে শুরু করছো সেখান থেকে এই 3 বছরের টোটাল কত টাকা ভ্যালু কমছে দুইটার ডিফারেন্স। ডিফারেন্স থাকলে থাকবে হচ্ছে তোমার যেটা ফাইনাল বুক ভ্যালুটা 3 বছর শেষে। তো দেখো এখানে যে স্যাম্পল ক্যালকুলেশন দেখেছি সেটা হচ্ছে ফর 3 ইয়ার্স। ফার্স্টে হচ্ছে একটা ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা বের করলো 3 বছরের জন্য, যেহেতু তাহলে 3 × 36 আসে হচ্ছে 1,08,000। তাহলে হচ্ছে টোটাল 3 বছর শেষে বুক ভ্যালু কত? 2 লাখ মাইনাস 1,08,000। ঠিক আছে? তো যদি তোমাকে বলা হয় এরকম একটা ম্যাথ দিয়ে যে ডিটারমাইন দা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এন্ড বুক ভ্যালু এট দ্য এন্ড অফ ইয়ার 3, যদি তোমাকে শুধু এইটুকু বলা হয় তাহলে তোমার টেবিল করার দরকার নেই। ঠিক আছে, ধরো ছোট করে তোমাকে বললো এই ম্যাথটা দিয়ে যে ডিটারমাইন দ্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এন্ড ফাইন্ড দ্য বুক ভ্যালু এট দ্য এন্ড অফ ইয়ার 3। দ্যাট মিনস তোমাকে শুধু ইয়ার 3 এর জন্য ক্যালকুলেট করতে বলা হচ্ছে। তুমি তখন খুব ইজিলি এই সূত্র দিয়ে করতে পারো। ইয়ার 4 হলে ইয়ার 4, ইয়ার 5 হলে ইয়ার 5, যে ইয়ারের জন্য এগুলো তুমি স্যাম্পল ভাবে এটা করতে পারো। আর যদি তোমাকে বলা হয় টেবিল আকারে দেখাও প্রতি বছরের, তখন হচ্ছে তুমি টেবিল আকারে করবা। এবং চাইলে চাইলে না, এখন তখন হচ্ছে একটা স্যাম্পল ক্যালকুলেশন দেখাই দিবা। এটা তোমার ইজিয়ারের জন্য, তোমার বুঝতে ইজি হবে তাহলে। তো যদি ছোট করে বলা হয় যে যে কোনো একটা পার্টিকুলার ইয়ারের জন্য বুক ভ্যালু কত আর ডেপ্রিসিয়েশন কত, সেটা তুমি সূত্র দিয়েও বের করতে পারবা। আর যদি বলা হয় টেবিল করে করো, তাহলে এভাবে টেবিল ধরে সবগুলা করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইনের মেথড। এভাবে হচ্ছে এই টাইপের ম্যাথ থাকলে তোমাকে এটা এই ওয়েতে সলভ করতে হবে। এবং এটাকে যদি আমি একটা গ্রাফে প্লট করি, এটা এক্সেলে করা, যে ইনিশিয়াল তার ভ্যালুটা হচ্ছে 2 লাখ, এবং দেখো ফাইনাল বুক ভ্যালু হচ্ছে 20,000, এবং প্রতি বছর সেখান থেকে 36,000 টাকা মাইনাস করা হয়েছে। প্রতি বছর 36,000 করে মাইনাস করা হয়েছে, করে যে পয়েন্ট গুলো পাইছি সেগুলো যোগ করলে এটা একটা স্ট্রেট লাইন ফলো করে। এই কারণে এটার নাম হচ্ছে স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন মেথড। তো তোমরা যদি এই মেথডটা করো তখন হচ্ছে তোমরা এই গ্রাফটা আঁকবা, হাতে ফ্রি হ্যান্ড ড্র করবা। দ্যাট মিনস হচ্ছে জাস্ট একটা এক্স এক্সিস আর ওয়াই এক্সিস দিবা। এক্স এক্সিস এর টাইম দিবা, ওয়াই এক্সিস এর ভ্যালু দিবা, ভ্যালুটা দিবা আপার ভ্যালুটা দিবা জাস্ট, মানে যেখান থেকে শুরু হয়েছে, আর লোয়েস্ট ভ্যালুটা দিবা। এই সবগুলা ভ্যালু দরকার নাই, জাস্ট এক্সিস গুলা টাইটেল দিবা, কোন এক্সিস এ কি আছে, আর এই ভ্যালু গুলা হচ্ছে জাস্ট ইন্ডিকেট করে দিবা, তাহলেই হবে। বুঝছো? ইনিশিয়াল ভ্যালু, স্যালভেজ ভ্যালু, আর কত বছরের জন্য করছো, প্রতি বছরের ভাগ, এটুকু দিলেই তোমাদের ফ্রি হ্যান্ডে ড্র করলেই হবে। আচ্ছা, ফ্রি হ্যান্ডের সময় কি কি দেওয়া লাগবে আর একবার একটু বলবেন? এক্সিস এর টাইটেল, জি, তারপর? এই কত বছর করছো, আর এই প্রতিটা পয়েন্টের ভ্যালু। আচ্ছা, ঠিক আছে। তো এখানে একটা স্যাম্পল ম্যাথ আসে, এটা তোমরা পারবা আর কি, সেম জিনিসই জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করে। ধরো স্যাম্পল ফর পিরিয়ড 5, আর এটা হচ্ছে প্রতি বছরের জন্য। এই যে দেখো এট দ্য এন্ড অফ ভেরিয়াস ইয়ার্স, এট দ্য এন্ড অফ ভেরিয়াস ইয়ার্স মানে হচ্ছে তোমাকে ট্যাবলেট করতে হবে। তো এই মেথডটা ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার, মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা সেকেন্ড মেথডে যাবো, যার নাম হচ্ছে ডিক্লাইনিং ব্যালেন্স। তো বলো তো আগের মেথডের মেইন একটা ছিল, লিমিটেশন ছিল, লিমিটেশনটা কি?
স্যার প্রতি বছর কি সেম ভ্যালু ডিক্রিজ হতো এটা? হ্যাঁ, প্রতি বছর সেম ভ্যালু ডিক্রিজ হয়, এটা একটা লিমিটেশন বা assumption বলতে পারো। তো রিয়েল লাইফে এটা প্রতি বছর সেম অ্যামাউন্ট নাও হতে পারে বা হয় না আর কি। তো ওই যে আমার লিমিটেশনটা, ওই লিমিটেশনটাকে আমরা হচ্ছে পরবর্তীতে ওরা আরেকটা মেথড বের করছে যার নাম হচ্ছে ডিক্লাইনিং ব্যালেন্স। তো এখানে হচ্ছে ওই লিমিটেশনটা কিছুটা ওভারকাম করতে পারছে আর কি। তো এখানে প্রতি বছর সেম অ্যামাউন্ট ডিক্রিজ হয় নাই, প্রতি বছর বিভিন্ন বছর মানে বিভিন্ন টাইমে বিভিন্ন রকম ডিক্রিজ হয়েছে। তো নর্মালি যেটা হয় যে একটা মেশিন তুমি যখন কিনো প্রথম বছর তার ভ্যালুটা মানে যত কিনছো প্রথম বছরে ভ্যালুটা বেশি হারাবে, আস্তে আস্তে তার ভ্যালুও কমতে থাকে, সে ওই বছরে ভ্যালুটা কমও হারাবে। মানে জিনিসটা আমি বলতে চাচ্ছি এরকম যে ধরো যখন তুমি ফার্স্টে মেশিনটা কিনছো দাম অনেক বেশি, এবং প্রথম বছর শেষে তার ভ্যালুটা কিছুটা কমছে, এখন এটার তুলনায় সেটা আরেকটু কম কমবে। দ্যাট মিনস এখানে যদি 36,000 টাকা ভ্যালু হারায়, সেকেন্ড ইয়ারে 36,000 হারাবে না, সেকেন্ড ইয়ারে হয়তো 30,000 টাকা ভ্যালু হারাবে, কারণ তার ভ্যালু অলরেডি কমে গেছে, সেখান থেকে সেম অ্যামাউন্ট ভ্যালু হারাইতে পারে না। আচ্ছা, তারপর থার্ড ইয়ারে 30,000 থেকে আরেকটু ভ্যালু কম হবে, ধরো হচ্ছে 25,000। তারপরে ধরো ফোর্থ ইয়ারে যে 25,000-এর জায়গায় 20,000, এরকম করে এক এক ইয়ারে সে এক এক রকম ভ্যালু ডিক্রিজ করবে। এই জিনিসটাই হচ্ছে ডিক্লাইনিং ব্যালেন্সে তারা ইনকর্পোরেট করছে। তো এই জন্য আচ্ছা, এখানে যেটা করছে এটার নাম হচ্ছে কনস্ট্যান্ট পার্সেন্টেজ মেথড, বা বলা যাচ্ছে ফিক্সড পার্সেন্টেজ মেথড। কিভাবে ফিক্সড পার্সেন্টেজ আসতেছি, আগেরটা ছিল ফিক্সড বা কনস্ট্যান্ট অ্যামাউন্ট মেথড, দ্যাট মিনস হচ্ছে এখানে প্রতি বছর কনস্ট্যান্ট অ্যামাউন্ট ডিক্রিজ করছি, আর এই মেথডে প্রতি বছর কনস্ট্যান্ট পার্সেন্টেজ ডিক্রিজ করাবো। কার বেসিসে? ঠিক তার আগের বছর যত ছিল তার বেসিস আসতেছি, দেখো। তো এখানে বলছে যে ডেপ্রিসিয়েশন চার্জ হায়ার এট আর্লি স্টেজ অ্যান্ড লেটার, পরবর্তী বছরগুলো থেকে প্রথম বছরের দিকে ডেপ্রিসিয়েশন চার্জটা বেশি থাকে, এবং যত তুমি সামনের দিকে যাবা ডেপ্রিসিয়েশন চার্জ বা ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা কমতে থাকে। এবং তখন হচ্ছে গ্রাফটা ড্র করলে গ্রাফটা স্ট্রেট লাইন না হয়ে এরকম একটা শেপ ফলো করে। আচ্ছা, তো এটার নাম হচ্ছে ডিক্লাইনিং ব্যালেন্স। এটাকে দুইটা নামে প্রকাশ করা যায়, একটা নাম হচ্ছে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স, আর একটা হচ্ছে 150% ব্যালেন্স। আচ্ছা, তো এখানে কোনটা কি দেখো, ধরো স্ট্রেট লাইনের মেথডে ফেরত যাই। একটা মেশিন তোমার হচ্ছে 50,000 টাকা ভ্যালু, ধরো কোনো স্যালভেজ ভ্যালু নাই, ধরো স্যালভেজ ভ্যালু জিরো, স্যালভেজ ভ্যালু নাই। মেশিনটাকে তুমি সিমিলারলি 5 বছর পরে সেল করে দিবা, 5 বছর পরে মেশিনটা সেল করে 0 টাকা পাওয়া, দ্যাট মিনস স্যালভেজ ভ্যালু নাই। তাহলে স্ট্রেট লাইন অনুযায়ী মেশিনটা প্রতি বছর কত টাকা করে ভ্যালু হারাচ্ছিল? 10,000। সো ওটা আমরা কিভাবে বের করছিলাম যে 50 মাইনাস স্যালভেজ ভ্যালু, যেটা কিনা স্যালভেজ ভ্যালু নাই, ডিভাইডেড বাই 5 করছি। আচ্ছা, এটা কিভাবে লেখা যায় না, ইন্টু 1/5। তো জিনিসটা কি 1/5 বা 1/n, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি n, তো এখানে n এর ভ্যালু হচ্ছে 5। সো স্ট্রেট লাইনে এটাই ছিল যে 50 ইন্টু ধরো 1/5 যেটা আসবে সেটাই হচ্ছে প্রতি বছর, দ্যাট মিনস 10,000, এটা হচ্ছে প্রতি বছর চার্জ হবে। এই 10,000 প্রতি বছরের জন্য সেম ছিল। ডিক্লাইনিং ব্যালেন্স বলতেছে যে স্ট্রেট লাইনের থেকে ডিফারেন্সটা হচ্ছে ইনিশিয়ালি 50, এবং আমি যেই যেটা আমি হচ্ছে এখানে চার্জ করব সেইটা হচ্ছে গ্রেটার দেন স্ট্রেট লাইন হবে, গ্রেটার দেন স্ট্রেট লাইন হবে। দ্যাট মিনস স্ট্রেট লাইনে যে আমি 1/5, দ্যাট মিনস পার্সেন্টেজে করলে 1/5 কত, পার্সেন্টেজে করলে 1/5 কত পার্সেন্ট? 20%। 1/5 করলে এটা 0.2 আসে, ঠিক আছে। দ্যাট মিনস হচ্ছে স্ট্রেট লাইন যেটা বলতেছিল যে 50,000-এর 20% ফার্স্ট ইয়ারই ড্রপ করতেছে, এবং প্রতি বছর ওই অ্যামাউন্টই থাকতেছে, তার মানে ফার্স্ট ইয়ারে 50,000-এর 20% ড্রপ করতেছে। কিন্তু ডিক্লাইনিং ব্যালেন্স বলতেছে প্রতি বছরই 20% ড্রপ করবে, কিন্তু কার 20%? ওই বছরের বুক ভ্যালু যেটা তার 20%। তাহলে আমরা কি দেখছি, প্রতি বছর বুক ভ্যালু ডিফারেন্ট হয় না? তো প্রতি বছর যদি বুক ভ্যালু ডিফারেন্ট হয়, তার 20% চার্জ করলে প্রতি বছর ডেপ্রিসিয়েশন চার্জটাও কি ডিফারেন্ট হবে না? জি স্যার। এটাই হচ্ছে ফিক্সড পার্সেন্টেজ মেথড। আচ্ছা, এখন আসো, এখানে দুইটা লাইন বলা আছে, একটা হচ্ছে ডাবল ডিক্লাইনিং, একটা হচ্ছে 150%। আমি যদি এটাকে এভাবে রাখতাম 50 ইন্টু 1/5, এটা ছিল স্ট্রেট লাইন,
সো ডিক্লাইনিং ব্যালেন্স যেটা বলতেছে এটা 1/5, দ্যাট মিনস হচ্ছে 1/5 এর থেকে বড় কোন একটা পার্সেন্টেজ দিয়ে আমি চার্জ করব, এবং এটা নর্মালি ওরা ধরে নেয় ডাবল। দ্যাট মিনস হচ্ছে 1/5 এর ডাবল, মিনস হচ্ছে 2/5। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু। এটা তুমি যে কোনো কিছু করতে পারো। 1/5 না করে তুমি 1/1.5ও করতে পারো, 2 করতে পারো, 3, 4, যে কোনো কিছু করতে পারো। ঠিক আছে, বাট আমরা স্ট্যান্ডার্ড ধরে নেই হচ্ছে 2/5, দ্যাট মিনস হচ্ছে 40%। সেই 40%টা আচ্ছা, প্রতি বছর হচ্ছে বুক ভ্যালু থেকে মাইনাস হবে। মাইনাস হবে, হ্যাঁ এক্স্যাক্টলি। তো এই এখানে টু যদি বাই 5 না, ফাইভটা কি আমরা হচ্ছে ধরে নিব নাকি এটা ফিক্সড? কোনটা? 2/5 যেটা বলছেন। আচ্ছা, 2/5 বলতে এনটা আর কি ফিক্স, মানে চেঞ্জ হবে ম্যাথ অনুযায়ী, বাট এই 2টা হচ্ছে হয়তো বা ফিক্স থাকবে। আচ্ছা। 2/n, সো এনটা 5 হলে 5, 10 হলে 10, 15 হলে 15, বাট 2টা হচ্ছে আমরা ফিক্স ধরে রাখবো। যেটা স্ট্রেট লাইনে ছিল 1/n, সেখানে আমরা এটা ধরে নিব হচ্ছে 2/n। তার মানে কি স্ট্রেট লাইনের ডাবল। এই কারণে অনেক সময় এটাকে বলা হয় ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, যেহেতু স্ট্রেট লাইনের ঠিক ডাবল আমরা চার্জ করতেছি। বুঝছো? জি স্যার। সো যদি আমরা এটা করি, অলওয়েজ নাও করতে পারি, বাট মোস্ট মেজরিটি অফ দ্য কেসে আমরা 2/n করে থাকি, অথবা আরেকটা করে থাকি 1/1.5/n। এই দুইটার বাইরে আমরা যাব না, এই দুটো হচ্ছে ফিক্সড। আইদার 2/n অথবা 1.5/n। তোমার ম্যাথে বলা থাকবে তোমাকে কোনটা ধরতে হবে। তো তোমাকে যদি বলা হয় এটা ধরতে, তুমি 2/n ধরে করবা। তোমাকে যদি বলা হয় 1.5 ধরতে, তুমি 1.5 ধরে করবা। এবং এই ভ্যালুটাই হচ্ছে, এই পার্সেন্টেজটা প্রতি বছর সেম থাকবে। প্রতি বছর যে বুক ভ্যালুটা আসবে তার উপর বেস করে তুমি চার্জ করবা। তাহলে এখানে একটা হিসাব করি, যে 50,000-এর কত পার্সেন্ট, এটা 2/5 হচ্ছে 40%, 50,000-এর 40% একটা ভ্যালু আসবে। এই ভ্যালুটা হচ্ছে পরের বছরের বিগিনিং বুক ভ্যালুতে চলে আসবে। এটার সাথে আবার 40% তুমি গুণ করে যেটা আসবে সেটা, তাই না? এরকম করে প্রতি বছর যে বিগিনিং বুক ভ্যালুটা আসবে তার সাথে 40% চার্জ করবা, করে তোমার বুক ভ্যালু থেকে মাইনাস করে যেটা আসবে সেটা হচ্ছে পরের বছরের বুক ভ্যালুতে নিয়ে যাবা। তো আমরা ম্যাথ করলে আর কি এটা ক্লিয়ার হবা। তো এতক্ষণ যা বুঝলাম এটা বুঝছো বেসিকটা? জি স্যার। তো এটা নাম হচ্ছে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স অথবা 150% ব্যালেন্স। এই দুইটার বাইরে আমরা যাবো না। আচ্ছা, এখানে কিছু কমন সূত্র দেওয়া আছে, কমন সূত্রটা আমি একটু পরে আসতেছি। আগে হচ্ছে আমরা ম্যাথটা দেখে আসি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো। এটাতে, আচ্ছা এটা তো পরে আসবো, ম্যাথে চলে যাই, ম্যাথ করে তারপর এখানে চলে যাবো। তো এখানে সিমিলার একটা ম্যাথ বলছে, তুমি কিনছো যার ভ্যালু হচ্ছে 4,000 কস্ট বেসিক, যেটা 10 বছরের জন্য পারচেস করছো। তার মানে তার বি হচ্ছে 4,000, এন হচ্ছে 10, স্যালারি ভ্যালু 0। তার মানে তুমি 10 বছর পরে বিক্রি করে কোনো টাকা পাবা না। ইউজ দ্য ডাবল ডিক্লাইন ইউজ দ্য ডিক্লাইনিং ব্যালেন্স মেথড টু ক্যালকুলেট দ্য অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট। এখানে দুইটা মেথডে করতে বলতে, একটা হচ্ছে 2/n, 2/n কে বলা হয় 200% ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। আর একটা হচ্ছে 1.5, দ্যাট মিনস 150% ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। তো যেটাই হোক না কেন আমরা হচ্ছে দুইটা মেথডে করে দেখবো। ফার্স্ট হচ্ছে আমাদেরকে আর এর ভ্যালুটা বের করে নিতে হবে। আর মানে হচ্ছে পার্সেন্টেজ। তো পার্সেন্টেজটা বের করে নিব, আমরা জানি যে 2/n, এখানে n হচ্ছে 10, আর 2 তো আমার ফিক্স, তো 2/10 করলে আসে হচ্ছে 2.2 বা 20%। আচ্ছা, এখন আমি পার্সেন্টেজ পেয়ে গেলাম, এটাতে পরে আসতেছি, টেবিলে চলে আসি ডিরেক্টলি। তো সিম্পল হিসাব হচ্ছে আগের মতোই, স্ট্রেট লাইনের মতোই। তুমি হচ্ছে ফার্স্টে ইনিশিয়াল বুক ভ্যালুটা লিখবা। ইনিশিয়াল বুক ভ্যালু কত? 4,000। ওকে, ইনিশিয়াল বুক ভ্যালুর সাথে 20% চার্জ করলে কত আসে? 800। দ্যাট মিনস 4,000 ইন্টু 0.2 করলে দেখবা আসে হচ্ছে 800। এই 4,000 থেকে 800 মাইনাস করলে থাকে হচ্ছে 3200। তাহলে এই 3200 হচ্ছে আফটার 1 ইয়ার তোমার এন্ডিং বুক ভ্যালু, রাইট? তাহলে এটা হয়ে যাবে সেকেন্ড ইয়ারের জন্য কি ওপেনিং বুক ভ্যালু। সিমিলারলি 3200-এর সাথে আবার কি 20% চার্জ করো, কত আসবে? 640। 3200 থেকে 640 মাইনাস করো, কত আসবে? 2560। সিমিলারলি 2560 হয়ে যাবে থার্ড ইয়ারের জন্য ওপেনিং বুক ভ্যালু। 2560-এর সাথে তুমি আবার 20% গুণ করো, 512। বুঝে যায় কিভাবে আসছে এগুলা? এই কলমটা বুঝে গেছে কিভাবে আসছে? জি স্যার। এই বুঝি নাই, বুঝছো কিনা? জি স্যার, বুঝছি।
জি স্যার, বুঝছি স্যার। সো জাস্ট তুমি প্রতি বছর তোমার যে বুক ভ্যালু থাকবে তার সাথে 20% চার্জ করবা, করে যে ভ্যালুটা আসবে সেটা তুমি লিখবা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এবং সেটাকে তুমি ওপেনিং বুক ভ্যালু থেকে মাইনাস করবে। স্ট্রেট লাইনে যেটা করছিলাম, প্রথম বছর যেটা আসছিল প্রত্যেক বছর সেম অ্যামাউন্টটা মাইনাস করছি। আর এখানে এখানে হচ্ছে ওই পার্সেন্টেজটা সেম রেখে প্রতি বছর যদি বুক ভ্যালু ডিফারেন্ট, তো আমার পার্সেন্টেজ করার পরে এক্সপেন্সটাও ডিফারেন্ট হবে। এবং খেয়াল করে দেখো, প্রথম বছরে যত, লাস্ট বছরে অনেক কম। তার মানে সিকোয়েন্সিয়ালি বা গ্র্যাজুয়ালি এটা কমতেছে, কারণ অ্যাসেটের ভ্যালুও কমতেছে, সে ভ্যালু হারাচ্ছেও সেই পরিমাণে কম। জি স্যার, এখানে তো সবসময় 4টা কলাম করতে হবে, তাই না? হ্যাঁ, 4টা কলাম করলে তোমার জন্য বুঝতে ইজিয়ার হবে যে ওপেনিং বুক ভ্যালু কত আর এন্ডিং বুক ভ্যালু কত, তুমি এটা বুঝতে তোমার জন্য সহজ হবে। তুমি এভাবেও করতে পারো, বাট যদি তোমার সহজ হয় তুমি চাইলে এখানে একটা কলাম অ্যাড করে দিবা। বাট হ্যাঁ, বেসিক্যালি 4টা কলাম করলেই স্ট্যান্ডার্ড আর কি, বা 3টা কলাম বা 4টা কলাম হচ্ছে স্ট্যান্ডার্ড। আচ্ছা, এই সেম মেথডটা, সেম টেবিলটা 150%-এর জন্য করা যাবে। জি স্যার। এখানে হবে 2 এর জায়গায় 1.5, এখানে একটা নতুন ভ্যালু আসবে, এবং প্রতি বছর ওই পার্সেন্টেজটা গুণ দিতে হবে, দিয়ে দিয়ে এখানে নতুন করে ভ্যালু আসবে। এবং সিমিলারলি এটার জন্য একটা গ্রাফ ড্র করতে পারবা, হাইয়েস্ট ভ্যালুটা দিবা, লোয়েস্ট ভ্যালুটা দিবা, এটাকে এরকম অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা গ্রাফ আঁকবা। তো এখানে হচ্ছে 150%-এর জন্য দেখানো আছে, আর 200%-এর জন্য দেখানো আছে। তো দেখা যাবে ম্যাথের ক্ষেত্রে অনেক সময় এভাবে ডিরেক্টলি বলে দিবে না, তোমাকে হয়তো বা বলে দিবে সলভ দ্য প্রবলেম ইউজিং ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। যখনই তুমি দেখবা ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড বলা হচ্ছে, তখন ধরে নিবা তোমাকে আর এর ভ্যালু 2/n ইউজ করতে বলা হচ্ছে। যখন তোমাকে ডিডিবি, দ্যাট মিনস ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স বলা হবে, তখন বুঝে নিবে এটা। আর যখন তোমাকে বলে দিবে যে 150% ডিক্লাইনিং ব্যালেন্স মেথড ইউজ করো, তখন বুঝে নিবা তোমাকে 1.5/n বলা হচ্ছে। এই দুইটার বাইরে কোনটা থাকবে না। বুঝতেছি। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডিক্লাইনিং ব্যালেন্স। আচ্ছা, এখানে একটা জিনিস এখন খেয়াল করো, কোশ্চেনে বলা ছিল তার স্যালভেজ ভ্যালু 0, কিন্তু আমার ম্যাথ করার পরে স্যালভেজ ভ্যালু কিন্তু 0 আসে নাই। বলো তো কেন আসে নাই? মনে আছে স্ট্রেট লাইনে লাস্ট ভ্যালুটা ছিল স্যালভেজ ভ্যালু সমান, কিন্তু ডিক্লাইনিং ব্যালেন্সে লাস্ট ভ্যালুটা স্যালভেজ ভ্যালু সমান আসে নাই। এটার কারণ কি কেউ বলতে পারবা? মানে এটা এখন হচ্ছে মানে মাইনাস হওয়ার পর কিছু পরিমাণ টাকা ওর আছে ওই প্রোডাক্টটার, এমন কিছু? নর্মালি হচ্ছে এটা হচ্ছে এস্টিমেশন, এখানেও কিছু জিনিস থাকতে পারে নাও পারে, বাট আমাকে এনিহাও এটা মিলাইতে হবে, 0 আনতে হবে। হয়তোবা আছে কিছু টাকা, কিন্তু স্টিল এটাকে আমাকে 0 আনতে হবে। তো ম্যাথমেটিক্যালি এটা আসে নাই, ফিজিক্যালি থাকবে অবশ্যই, বাট ম্যাথমেটিক্যালি আমাকে 0 আনতে হবে, এটা আসে নাই। তার রিজন হচ্ছে মেইনলি আমরা এক এক বছর এক এক অ্যামাউন্ট মাইনাস করছি, যেহেতু আমি কনস্ট্যান্ট অ্যামাউন্ট মাইনাস করি নাই, এবং এখানে কোনো জায়গায় আমি স্যালভেজ ভ্যালু কিন্তু ফার্স্টে অ্যাডজাস্ট করি নাই। দেখো, ডিরেক্টলি আমি হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু থেকে পার্সেন্টেজ করে গুণ করা শুরু করছি। স্ট্রেট লাইনে কিন্তু আমি স্যালভেজ ভ্যালুটাকে অ্যাডজাস্ট করছিলাম ফার্স্টে, বুঝলি? আমি কিন্তু ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বের করার জন্য স্যালভেজ ভ্যালুটাকে মাইনাস করছিলাম, বাট এখানে ডেপ্রিসিয়েশন আমরা কিন্তু ওভাবে বের করি নাই, কিভাবে বের করছি, পার্সেন্টেজ করে করে বের করছি। তো এখানে যেহেতু আমি স্যালভেজ ভ্যালু ক্যালকুলেশনটা করি নাই, বা স্যালভেজ ভ্যালু আমি সেম অ্যামাউন্টে মাইনাস করিও নাই, তো কখনোই স্যালভেজ ভ্যালু মিলবে না এই মেথডের ক্ষেত্রে, যেটা এখানে লাস্ট লাইনে বলা ছিল। Because declining balance method never reach book value 0, it is permissible to switch from this straight line method to asset. আচ্ছা, এটা পরে বুঝাবো। সেখানে বলা আছে যে কখনোই 0 টাচ করবে না, বা কখনোই বুক ভ্যালু মিলবে না। তো যখন বুক ভ্যালু মিলবে না, তো এইটার লাস্টে আমাদেরকে দুইটা কাজ করা লাগতে পারে, যে কোনো দুইটার মধ্যে একটা করতে হবে। খেয়াল করে ভালো করে, যখন আমার স্যালভেজ ভ্যালু মিলবে না, তখন আমাকে দুইটা উপায় আছে স্যালভেজ ভ্যালু মিলানো। ম্যাথমেটিক্যালি তোমাকে স্যালভেজ ভ্যালু মিলাইতে হবে। তো যখন মিলবে না, তখন দুইটার মধ্যে যে কোনো একটা কাজ করতে পারি। একটা আজকে বলতেছে, আরেকটা নেক্সট দিন বলবো। দুইটা কন্ডিশন হতে পারে, এটা স্লাইডে নাই, তোমরা হচ্ছে একটু নোট করে রাখো। দুইটা কন্ডিশন হতে পারে এক্ষেত্রে। কন্ডিশন নাম্বার 1,
সেটা হচ্ছে স্যালভেজ ভ্যালু যেটা বলা থাকবে, ঠিক আছে, যেই স্যালভেজ ভ্যালু থাকবে তোমার বুক ভ্যালুটা তার থেকে বড়, এটা একটা হবে। আচ্ছা আমি আগে লিখে নিই তারপর বলতেছি। আচ্ছা, তো তুমি এরকম দুইটা কন্ডিশনে যে কোনো একটা পেয়ে যাবা। একটা হচ্ছে তোমাকে ম্যাথে স্যালভেজ ভ্যালু যেটা বলা থাকবে তোমার লাস্ট ইয়ার ক্যালকুলেশন করার পরে আইদার যেটা থাকবে বুক ভ্যালু সেটা স্যালভেজ ভ্যালু থেকে বেশি আসতেছে, অথবা সেটা স্যালভেজ ভ্যালু থেকে কম আসতেছে। তোমার কোশ্চেনে যে স্যালভেজ ভ্যালুটা বলা থাকবে, তুমি 10 বছর ক্যালকুলেশন করার পরে দেখবা তোমার লাস্ট যে বুক ভ্যালুটা আসতেছে সেটা হয় স্যালভেজ ভ্যালু থেকে বেশি আসবে, অথবা সেটা স্যালভেজ ভ্যালু থেকে কম আসবে, কখনোই সমান আসবে। তো বলো তো এই ম্যাথে কোন সিনারিওটা হয়েছে? এখানে স্যালভেজ ভ্যালু বলা ছিল কত, 0। বলো তো এই ম্যাথে কোন সিনারিওটা আসতেছে? প্রথমটা। কোনটা? প্রথমটা। প্রথমটা। তো এই ম্যাথের ক্ষেত্রে আমাদের প্রথম সিনারিওটা আসতেছে। যদি প্রথম সিনারিওটা আসে সেটা কিভাবে করব, এটা একটু ডিফিকাল্ট, এটা পরে আসতেছি। সেকেন্ডটাতে আমরা আসি। এটা তোমাদের স্লাইড, মানে এটা তোমাদের স্লাইডে আছে, এই জিনিসটা স্লাইডে না, এটা এক লাইনের জিনিস। তো যদি তোমাদের কোশ্চেনে এরকম থাকতো যে বলা আছে যে 10 বছর পরে মেশিনের স্যালভেজ ভ্যালু হচ্ছে 500, ধরো, ঠিক আছে, 10 বছর শেষে মেশিনের স্যালভেজ ভ্যালু 500 যদি থাকতো, তাহলে এখন কি সেকেন্ডটা ফলো করতেছে না, বা সেকেন্ড সিনারিওতে আসতেছে না? জি স্যার। Yes, sir. আচ্ছা, যদি এরকম কোনো কেস পাও যে স্যালভেজ ভ্যালু বলা আছে যেটা বুক ভ্যালু ক্যালকুলেট করার পরে তার থেকে কমে যাচ্ছে, তখন তোমরা যেটা করতে হবে সেটা হচ্ছে কোন বছরে এসে কমে যাচ্ছে সেটা দেখো। 10th Tenth ইয়ারে এসে কমে ইয়ারে। যাচ্ছে। আচ্ছা, ওই বছরে আমি কি কাজ করছিলাম, আমার যে বিগিনিং বুক ভ্যালু ছিল দ্যাট মিনস 536, তার সাথে আমি 20% গুণ করছিলাম, গুণ করে 107 আসছিল, এবং 536 থেকে 107 মাইনাস করছি। সো যে ইয়ারে এসে কমে যাচ্ছে ওই ইয়ারে তুমি আর 20% গুণ করবা না। তুমি যেটা করবা সেটা হচ্ছে এখানে বিগিনিং ছিল 536, তুমি এখানে মাইনাস করবা হচ্ছে জাস্ট 36, এবং 536 থেকে 36 মাইনাস করে এখানে লিখবা হচ্ছে 500। এইটাকে অ্যাকাউন্টিং এর ভাষায় বলা হয় ক্যাপ বা অ্যাডজাস্টেড। ঠিক আছে, ক্যাপ অর অ্যাডজাস্টেড। বুঝা গেছে? যেই ইয়ারে এসে কমে যাচ্ছে স্যালভেজ ভ্যালু থেকে, ওই ইয়ারে তুমি আর ডিক্লাইনিং ব্যালেন্সের মেথডটা ফলো করবা না। ওই ইয়ারে তুমি এটাকে 500 আসতে কত টাকা লাগে সেই টাকাটাই কমাবা। বোঝা যায়? জি স্যার। যদি 600 থাকতো স্যালভেজ ভ্যালু, তাহলে কি করতাম বলো তো? স্যার জিনিসটা বুঝতে পারিনি ক্লিয়ারলি। আচ্ছা, আমি বলছি যে তোমার যদি কোশ্চেনে স্যালভেজ ভ্যালু বলা থাকতো 500, এবং তুমি 10th ইয়ার শেষে ক্যালকুলেশন করে দেখতেছো তোমার স্যালভেজ ভ্যালু, মানে বুক ভ্যালু হচ্ছে 429, তো তোমাকে 500-র নিচে বা কোশ্চেনে যে স্যালভেজ ভ্যালু থাকবে তার নিচে নামা যাবে না। কোশ্চেনে স্যালভেজ ভ্যালু বলা হচ্ছে 500, কিন্তু তুমি ক্যালকুলেশন করে পাচ্ছ 429, তার মানে 500-র নিচে নামা যাবে না। So, তুমি যেটা করবা, যেই ইয়ারে এসে দেখতেছো কমতেছে, ওই ইয়ারে আর তোমার ডিক্লাইনিং ব্যালেন্স ফলো করার দরকার নাই। তুমি যেটা করবা, যেহেতু তুমি জানো যে তোমাকে এখানে 500 আনতে হবে, এবং তোমার বুক ভ্যালু হচ্ছে 536 ওপেনিং, আর এন্ডিং হইতে হবে 500, ডিফারেন্স কত, 36, তুমি ডিরেক্টলি 36 মাইনাস করে দিবে, কোনো ক্যালকুলেশন ফলো না করে। 500 আসতে যত টাকা মাইনাস করতে হবে জাস্ট ওই টাকাটাই মাইনাস করবা। এটা বুঝছো? জি স্যার, এই যে 536টা যেন কিভাবে পাবো? 536 পাবা হচ্ছে তুমি আগের বছর যে ক্যালকুলেশনটা করছো ডিক্লাইনিং ব্যালেন্স করে সেটা, এটা তোমার আগের ইয়ারে আসছে। তো এই আগের আচ্ছা ইয়ারের বুক ভ্যালুটা তুমি এখানে আনছো just। জি স্যার, বুঝতে পারছি। কি বাকিরা বুঝছো? স্যার এইটার নামটা জানি কি বললেন, ক্যাপ? এটা ক্যাপড অর অ্যাডজাস্টেড। তুমি ব্র্যাকেটে লিখে দিবে অ্যাডজাস্টেড,
তাহলেই হবে, অ্যাডজাস্টেড বলে এটাকে। আচ্ছা, যদি এরকম থাকতো যে তোমার স্যালারি হলো 600, তখন আমি কোন ইয়ার থেকে অ্যাডজাস্ট করতাম? ইয়ার আচ্ছা, 8 থেকে। এইট এইট থেকে, হ্যাঁ। তো ইয়ার 8-এ তোমার ওপেনিং থাকতো কত? 838। হ্যাঁ, জি স্যার। কই আসলো, হ্যাঁ 800, সরি, ইয়ার 9 থেকে। ইয়ার 9-এ তোমার ওপেনিং থাকতো 671। তো তুমি যেটা করতা, এখানে 71 টাকা মাইনাস করতা, রাইট? করে এখানে আসতে হচ্ছে 600। আচ্ছা, কিন্তু তোমার আরো একটা বছর পরে আছে না? তোমাকে জি কিন্তু স্যার। 10th ইয়ার পর্যন্ত নিতে হবে। তখন যেটা করবা, এখানে ওপেনিং হবে 600, ডেপ্রিসিয়েশন হবে 0, বুক ভ্যালু হবে 600। ওকে, সো যে ইয়ারই তুমি অ্যাডজাস্ট করো না কেন, তোমাকে লাস্ট পর্যন্ত যাইতে হবে, এবং লাস্ট গুলোতে তখন দরকার হয় 0 0 দেখাবা। বুঝছো? জি স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে একটা সিনারিও। আরেকটা সিনারিও হচ্ছে, যেটা প্রথমে ছিল বা ম্যাথে আছে, যে স্যালারি ভ্যালু 0, কিন্তু তুমি ক্যালকুলেশন করে দেখতেছো জিরোর উপরে আসতেছে 429, বাট তোমাকে এটাকে জোর করে 0 মিলাইতে হবে। এখন এখানে আর ওই সুবিধাটা নাই যে এখানে 536 থেকে তুমি একদম ডিরেক্টলি মাইনাস করে দিবা যাতে 0 আসে, মানে 536-এ মাইনাস করে দিবা, সেটা এখানে করা যাবে না। ঠিক আছে, তো এটা যেটা করতে হবে সেটা হচ্ছে তখন স্ট্রেট লাইন আর ডিক্লাইন এর একটা হাইব্রিড মেথড ফলো করতে হবে। খেয়াল করো কোন সিনারিওতে এটা করতেছি। যখন তোমাকে স্যালভেজ ভ্যালু দেওয়া আছে 0, কিন্তু তুমি ক্যালকুলেশন করে স্যালভেজ ভ্যালু পাচ্ছ গ্রেটার দেন 0। বেসিক্যালি 0 থাকলে গ্রেটার দেন 0 আসবে। ওকে, সো এই কেসে তোমাকে একটা হাইব্রিড মেথড ফলো করতে হবে। হাইব্রিড মেথডটা কিসের কম্বিনেশন? স্ট্রেট লাইন আর ডিক্লাইন ব্যালেন্সের কম্বিনেশন। তো এটা কিছুই না, এটা হচ্ছে সিমিলার গ্রাফটা, সিমিলার টেবিলটা তুমি ফলো করো 10th ইয়ারের জন্য। এখানে দেখো এই যে বিগিনিং বুক ভ্যালু আলাদা করে বলা আছে। আচ্ছা, বললাম এইখানে তোমাকে দুইটা কলাম করতে হবে। একটা থাকবে হচ্ছে ডিক্লাইনিং ব্যালেন্সের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, একটা থাকবে হচ্ছে স্ট্রেট লাইনের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ঠিক আছে, দুইটা থাকবে, একটা হচ্ছে ডিক্লাইনিং ব্যালেন্সের জন্য, একটা হচ্ছে স্ট্রেট লাইনের জন্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। একটা কলাম থাকবে সিলেক্টেড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, আর লাস্টে আরেকটা কলাম করবা। এই কলামের নাম হবে এন্ডিং বুক ভ্যালু, যেটা এখানে মিসিং আছে। এন্ডিং বুক ভ্যালু দিবা, এই যে বিগিনিং বুক ভ্যালু আছে, এখানে এন্ডিং বুক ভ্যালু। সো যখন এরকম সিনারিও পাবা যে তোমার স্যালভেজ ভ্যালু 0, কিন্তু তোমার ম্যাথমেটিক্যালি স্যালভেজ ভ্যালু বা লাস্ট বুক ভ্যালু আসতেছে গ্রেটার দেন 0, তখন তুমি ফার্স্টে টেবিল ড্র করবে এরকম। আচ্ছা, তো টেবিলে দেখো ইয়ার 1 এর জন্য বিগিনিং বুক ভ্যালু 4000। যদি আমি ডিক্লাইনিং ব্যালেন্স ফলো করি, আমাকে মাইনাস করতে হবে 800, যেটা আমি দেখছি একটু আগে, যে 4000-এর 20% হচ্ছে 800। আচ্ছা, যদি আমি স্ট্রেট লাইন ফলো করি, তাহলে 400 টাকা মাইনাস করতে হবে। এই 400 টাকা কিভাবে পাইলাম কেউ বলতে পারবা? এই 400 কোথা থেকে পাইলাম? স্যার এটা তো ওই যে ডাবল, এটার হাফ হবে। হ্যাঁ, এটার হাফ হবে, বা অন্যভাবে বললে, যদি আমি বলি যে 4000-কে প্রতি বছর কত টাকা করে ডেপ্রিসিয়েশন করতে হবে স্ট্রেট লাইনে, তাহলে 4000 ডিভাইড বাই 10, তার মানে প্রতি বছর 400 টাকা করে মাইনাস করতে হবে। ঠিক আছে, যেভাবে করি আর কি, বুঝা যায়? ডাবল হোক আর হচ্ছে আমি ম্যাথমেটিক্যালি করি। সো দুইটা বের করব। বের করার পরে তোমাকে দেখতে হবে এর মধ্যে কোনটা বড়, দ্যাট মিনস কোন ওয়ের ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা বড়, সেটা সিলেক্ট করতে হবে ফার্স্টে। সো এই দুইটার মধ্যে ডেপ্রিসিয়েশন বড় কার? ডিক্লাইনিং ব্যালেন্সের। তাহলে 4000 থেকে 800 মাইনাস করে তোমার আলটিমেটলি বুক ভ্যালু আসবে হচ্ছে 3200। 1 ইয়ার শেষ, তাহলে সেকেন্ড ইয়ারের শুরুতে বুক ভ্যালু কত আসতেছে? 3200। তোমাকে সিমিলার কাজটা আবার করতে হবে, যে ডিক্লাইনিং ব্যালেন্সের জন্য করবা 3200, 20% কত আসবে? 640। আচ্ছা, এখন বলো তো এই 355 কোথা থেকে আসলো? স্ট্রেট লাইনে যদি আমি করি 355 আসছে, কিভাবে 355 আসছে বলতে পারবা? স্ট্রেট লাইনে তো একটা ফিক্সড অ্যামাউন্ট আসে না প্রতি হ্যাঁ, বছরে ফিক্সড অ্যামাউন্ট আসে, কয়েকবার? তাহলে সেই হিসেবে তো তোমাদের মধ্যে 400 আসবে, কিন্তু এখানে জি স্যার। 355 কেন আসলো? কেউ এটাকে গেস আমরা করতে পারবা?
200% ওই এটার উপরে করছি। না, ওটার উপরে না, এই 32-এর উপরেই করা হয়েছে। আচ্ছা, জিনিসটা হচ্ছে প্রথম ইয়ারে আমি কিন্তু স্টেট লাইন ফলো করি নাই, মানে স্টেট লাইনের ডেপ্রিসিয়েশনটা নেই নাই। স্যার এখানে যেহেতু আর কি তারপর 32-এর জন্য আর কি এইটা আবার ডিভাইড হবে আর কি, বাকি এক্স্যাক্টলি, যতগুলো বছর আছে ওইটার জন্য। হ্যাঁ এক্স্যাক্টলি, এইখানে প্রতি বছর তুমি যাচ্ছ, প্রতি বছর ধরে নিচ্ছ নতুন করে শুরু হচ্ছে, আগের ইয়ারটাকে আর ক্যালকুলেশনে আনবো না। যেহেতু আগের ইয়ারে আমি শেষ করে ফেলছি বা আগের ইয়ারে আমি স্টেট লাইনটা ধরি নাই, এখন আমার ইয়ার টু হচ্ছে ধরো নতুন ইয়ার। এই ইয়ারের আমার ইনিশিয়াল প্রাইস হচ্ছে 3200। এই ইয়ারে আমার রিমেনিং ইয়ার আছে কত, 9 বছর। তাহলে আমি যদি 3200কে আগামী 9 বছরের জন্য ডিস্ট্রিবিউট করি, প্রতি বছর 355 টাকা করে ডিস্ট্রিবিউট করতে হবে। তো 3200কে 9 দিয়ে ভাগ করলে দেখো 355 আসে। বুঝছো? এই বুঝি বুঝছো? নাই স্যার, আর একবার একটু বলেন। যখন তুমি সেকেন্ড ইয়ারে আসছো তখন তোমার ফার্স্ট ইয়ারে কোনো ক্যালকুলেশন আর নাই, বিকজ আমি ফার্স্ট ইয়ারে স্ট্রেট লাইন নেই নাই, ডিপ লাইন ইমব্যালেন্স নিছি, সেটা আমি অ্যাডজাস্ট করে ফেলছি, শেষ। যখন আমি সেকেন্ড ইয়ার থেকে শুরু করব, ধরে নাও যে এটাই তোমার নতুন ভ্যালু, আগে কোনো ভ্যালু নাই, এবং এরপরে কতগুলা ভ্যালু আছে সেটা হিসাব করো। তো এরপরে হচ্ছে আরো 9 বছর আছে, তোমার ভ্যালু হচ্ছে 3200। তাহলে আগামী 9 বছর যদি আমি 3200কে ডিস্ট্রিবিউট করি, প্রতি বছর কত টাকা করে ভাগ মাইনাস করতে হবে? 3200 ভাগ 9 ইকুয়ালস 355 করে না? জি ক্যালকুলেটর করে স্যার। দেখো যে 3200কে যদি আগামী 9 বছর ডিস্ট্রিবিউট করতে চাই অ্যাজ এ স্ট্রেট লাইন, আমাকে প্রতি বছর 355 করে মাইনাস করতে হবে। তো দেখো 3200 ডিভাইডেড বাই 9, 355 আসে। হ্যাঁ। সিমিলারলি 3200-র সাথে আমি যদি এবার ডিক্লাইনিং ব্যালেন্স হিসাব করি, যেহেতু এখানে পার্সেন্টেজ ফিক্সড অলওয়েজ 20%, দ্যাট মিনস 32 ইন্টু 20% 640 আসে, হ্যাঁ। রাইট? জি স্যার। এই দুইটার মধ্যে বড় কে? আবার স্যার এটাই ওই যে বড়। ওইটা বড়, সো হ্যাঁ। এটা সিলেক্টেড। তাহলে 3200 মাইনাস 640 ইকুয়ালস টু সামথিং 2560। হ্যাঁ। তার মানে সেকেন্ড ইয়ারেও আমার ডিক্লাইনিং ব্যালেন্স সিলেক্টেড। এবার মনে করো এই ইয়ারটা নাই, এবার থার্ড ইয়ারে আসো। থার্ড ইয়ারে আমার 2560। আমার আগামী 7 বছর যদি আমি 2560-কে স্ট্রেট লাইনে ডিস্ট্রিবিউট করতে চাই, কত করে করতে হবে? 320 করে। কিভাবে পেলাম? 2560 ডিভাইডেড বাই 7। হ্যাঁ। বুঝছো? সিমিলারলি 2560 ইন্টু 20% 512। এর মধ্যে কোনটা বড়? 512 বড়। নিলাম 512। 2560 থেকে 512 মাইনাস করলে থাকবে হচ্ছে 2048। আমার থার্ড ইয়ারও শেষ। এরকম প্রতি বছর করা যাবে? জি স্যার। আচ্ছা, এখন কতক্ষণ করবা? যতক্ষণ পর্যন্ত আনটিল ডেপ্রিসিয়েশন দুইটার সেম আসতেছে। ও আচ্ছা। ডিক্লাইনিং ব্যালেন্সে করলেও সেম আসতেছে, স্ট্রেট লাইনে করলেও সেম আসতেছে, এবং একটা টাইমে যে তুমি পাবা দুটা সেম আসতেছে। ওই টাইমটাতেই অ্যান ইকুয়াল অর লার্জার অ্যামাউন্ট, ওইটা হচ্ছে আমাকে চাই, মানে ইকুয়াল অ্যামাউন্ট যেখানে আসতেছে সেখান থেকে আমাকে সুইচ করতে হবে। তার মানে এই 1 থেকে 6 পর্যন্ত আমি, বা 1 থেকে 5 পর্যন্ত আমি ডিক্লাইনিং ব্যালেন্স অনুযায়ী মাইনাস করছি। সিক্সথ ইয়ারে এসে আমি পরবর্তী সবগুলা স্ট্রেট লাইন আকারে মাইনাস করব, কারণ এই সিক্সথ ইয়ারে স্ট্রেট লাইন এই 1310-এর 20% 262 আসে। আবার 1310-কে যদি আমি 4 দিয়ে, 4 না 1 2 3 হ্যাঁ 4 দিয়ে ভাগ করি, সেটাও 262 আসে। তো যখন তুমি দুইটা সিমিলার পেয়ে যাবা, তখন হচ্ছে তোমাকে সুইচ করতে হবে। তার মানে আগামী প্রতিটা ইয়ারে যে ভ্যালুটা থাকবে সেখান থেকে আমি সিমিলার অ্যামাউন্ট মাইনাস করবো, বিকজ আমি স্ট্রেট লাইন এখন হিসাব করতেছি। এতক্ষণ কেন করি নাই? কারণ এতক্ষণ আমি স্ট্রেট লাইন আকারে করি নাই। বুঝছি। এবং পরের ইয়ারে খেয়াল খেয়াল করো, 1048 থেকে 262 মাইনাস করলে 262, সরি এখানে একটা ভ্যালু থাকবে আর কি, সেটা হচ্ছে 768। সিমিলারলি 768 থেকে 262 মাইনাস করলে 524, 524 থেকে 262 মাইনাস করলে 262, এবং 262 থেকে 262 মাইনাস করলে 0। বুঝতে পারছি ক্লিয়ার? স্যার, মানে ফার্স্ট এর দিকে হচ্ছে আমি হচ্ছে যে 200%-এর ওটা ধরবো, যখন ওটা আসবে তখন হচ্ছে ওটা নিব না, যখন হ্যাঁ ইকুয়াল চলে আসবে তখন আমি যে স্ট্রেট লাইন মেথডেরটা নিয়ে হচ্ছে মাইনাস করে করে বের করবো। এক্স্যাক্টলি, হ্যাঁ। সবাই বুঝছো? এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং এটা ভালো করে বুঝো। তাই বুঝছো? বাকিরা বুঝছো? জি স্যার, বসছি স্যার, আজকে আর করায়েন না। না না, আজকের করবো না, শেষ, এটাই শেষ। আচ্ছা, তাহলে আমাদের ডিক্লাইনিং ব্যালেন্সও শেষ। তোমরা এটা যে বইটা আমি দিছি, প্রথম যে বইটা উইলিয়ামসের, ওই বইটায় হুবহু এটা পেয়ে যাবা। তো বই থেকে হচ্ছে এটার পুরো জিনিসটা হচ্ছে ইয়া করবা, দেখবা আর কি।
বই থেকে ফুল ম্যাথটা হচ্ছে প্র্যাকটিস করো। আর হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে তখন হচ্ছে স্লাইডটা আমি দিব, কিছু অ্যাডজাস্ট করা লাগবে। তো তোমরা হচ্ছে সোফার আমি যতটুকু পড়াইলাম, দুইটা মেথড হচ্ছে বই থেকে একটু দেখে নিও, নাহলে ভুলে যাবা। এই মেথডটা বইতে আছে, এই ম্যাথটা বইতে আছে, তোমরা একটু নিজেরা নিজেরা প্র্যাকটিস করে নাও, কিছু না বুঝলে আমাকে নেক্সট ক্লাসে বইলো। ওকে স্যার। কোন সেকশন তোমরা? এ? ইয়েস স্যার, এই সেকশন।